না, আপনি স্টার্ট। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরডিএন রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী আরডিএন গ্রুপে আমাদের ঈদ আড্ডা পর্ব 1-এ। তো আশা করছি সবাই ভালো আছেন, আমরা সবাই ভালো আছি। যেহেতু আমাদের ঈদ আড্ডা আজ থেকে শুরু হয়েছে, সেহেতু আজ থেকেই আমাদের ঈদ শুরু হয়ে গেছে। ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন, সবাই আমাদের সাথে জয়েন করবেন। আমাদের সাথে আজ আছেন আমাদের বেশ চমৎকার একটা ইভেন্ট এখানে, সেটা হচ্ছে 1 নম্বর আয়োজনে আমরা কথা বলবো ফটোগ্রাফি নিয়ে, মোবাইল নিয়ে, ফ্রিল্যান্সিং নিয়ে, এসবের খুঁটিনাটি ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। তো আমাদের সাথে আছেন আমাদের চমৎকার কিছু মানুষ। একজন হচ্ছেন আমাদের প্রণব শিবলু। আপনারা সবাই ওনাকে বেশ ভালোভাবেই চেনেন, যারা নোয়াখালী থাকেন শিবলুকে চেনেন, বেশ পরিচিত মুখ। শিবলু আছেন। আছেন আমাদের আশরাফুল ইসলাম শিমুল, যিনি ইতিমধ্যেই ছবি তুলে বেশ ভালো অবস্থানে গেছেন। খুব দ্রুত আশা করছি যে সে দেশকে ছাড়িয়ে বিদেশে যেমন করে যাচ্ছেন, আশা করছি যে বিদেশের মানুষরা শিমুল বলে জিজ্ঞেস করবে, ও শিমুল তো বাংলাদেশ, এই সেটা আশা করছি আমরা। আমাদের সাথে আরো একজন আছেন, সাইদুর রহমান। সাইদুর রহমান কি? হ্যাঁ, সাইদুর রহমান। উনি এই মুহূর্তে উনি আমাদের সাথে নেই। আশা করছি উনি খুব দ্রুতই জয়েন করবেন। উনি কথা বলবেন ফ্রিল্যান্সিং এর খুঁটিনাটি নিয়ে। উনি একজন চমৎকার মানুষ। উনি নোয়াখালীর জন্য খুব চমৎকার কিছু কাজ করে যাচ্ছেন। ওনার একটা আছে, স্কুল আছে, স্কুলিং এর মতো একটা ইনস্টিটিউট আছে, যেখানে উনি ফ্রিল্যান্সিং বিষয়ে শিক্ষা দেন। বেশ ভালো একটা ব্যাপার। আশা করছি আপনাদের আজকের আড্ডা খুব ভালো লাগবে। তো আমরা প্রথমেই চলে যাই আমাদের শিবলু স্যারের কাছে, শিবলু ভাইয়ের কাছে। ওনাকে স্যার বলি কারণ ওনার সাথে আমার আসলে অনেক অনেক দীর্ঘদিনের বন্ধুত্ব। কথায় কথায় স্যারটা চলে আসে, অনেকে স্যারই বলি সাধারণত। তো আশা করছি শিবলু ভালো আছেন। তো হ্যাঁ, কেমন আছেন এই লকডাউনের এই সময়টায়, কেমন আছেন? সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আর আরডিয়ান মানে কি বলবো, যে বিশাল ভালোবাসার জায়গা। আর লকডাউন যদি বলি, প্রথম কিছু সময় বাসায় কাটছিল, আর জীবিকার তাগিদে ঢাকায় থাকা হয়। এই আর কি। তো মাঝে কিছু সময় ঢাকায় থাকা হয়েছিল অফিসের কাজে। তো এই যে গতকালকে আবার আসলাম, আছি নোয়াখালী কিছুদিন। কাটছে পরিবারের সাথে, সময় কাটছে, যেটা হয়তো স্বভাবত হয় না, যেহেতু ফ্যামিলি নোয়াখালী থাকে, আমি ঢাকায় থাকি। তো ভালো সময় কাটছে। আচ্ছা, এবার শিমুলের কাছে শুনি, শিমুল কেমন আছে। শিমুল তো আমাদের নোয়াখালীর অতিথি বলা যায়। অতিথি ছিল এক সময়, এখন আমাদের নিজেদের মানুষ হয়ে গেছেন। তো শিমুলের কেমন কাটছে নোয়াখালীতে? হ্যালো। সরি, দুঃখিত। আসসালামু আলাইকুম, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। এই করোনা এই পরিস্থিতিতে আমরা আসলে কেউ ভালো নাই, কিন্তু কথা হচ্ছে ঘরের মধ্যে থাকতে হবে, রুমের মধ্যে থাকতে হবে, এটাই সবচেয়ে বড় কথা। তবুও ঘরের মধ্যে থেকে যতটুকু ভালো থাকা যায় চেষ্টা করছি। আল্লাহর অশেষ রহমতে বেঁচে আছি, তাই অনেক শুকরিয়া আল্লাহর কাছে। আর আমি যেহেতু নোয়াখালী থাকি, একা একা থাকি, তো আমার মেসে হচ্ছে 3 জন ছিল, তারা চলে গেছে বাসায়, আমি একা আছি। তো এখানে একা থেকে থেকে রান্না করি, খাই, ঘুমাই, মুভি দেখি, এই ফটোগ্রাফি নিয়ে টুকটাক এক্সারসাইজ করি, ফটোগ্রাফি বিষয়ে পড়ালেখা করি। এই কোয়ারেন্টাইনের মধ্যে সবচেয়ে বড় আমার অ্যাচিভমেন্ট হচ্ছে ফটোগ্রাফি নিয়ে অনেক পড়াশোনা। আর মানুষকে ভালোবাসা যতটুকু, মানুষের খোঁজ খবর নেওয়া থেকে শুরু করে মানুষকে যতটুকু পারি সাহায্য করি নিজের সাধ্য সামর্থ্য থেকে। অনেক কিছু পাওয়া হয়েছে এই কোয়ারেন্টাইনের মধ্যে। এই যে আপনাদের সাথে আড্ডা দিতে পারতেছি এই কোয়ারেন্টাইনের মধ্যে, এটাও সবচেয়ে আরো একটা বড় পাওয়া হইতে পারে। আর আরডিএন, আমি নোয়াখালী থেকে আসার পর থেকে আরডিএন এর সাথে যুক্ত ছিলাম, এখনো আছি। মাঝখানে একটা বড় গ্রুপটা বোধহয় হচ্ছে ভ্যানিশ হয়ে গেছে, সেজন্য আসলে খুবই খারাপ লাগার জায়গা। ওখানে অনেক মেম্বার ছিল, তো এখন আবার তিল তিল করে গড়ে উঠুক ভালোবাসার জায়গা থেকে, অনেক ভালোবাসার পরিপূর্ণ ভাবে থাকুক, এটাই চাই আর কি। আচ্ছা, আমরা শুরুতেই একটু জানতে চাই, এই যে প্রফেশনটায় আসা, মানে বলতে পারি যে
আপনাদের যার যার প্রফেশন, যেমন আমি শিমুলকেই বলি, এই যে তুমি প্রফেশন হিসেবে তুমি কি আসলে প্রফেশন হিসেবে ফটোগ্রাফিটাকে নিতে চাও? আমি তো মনে করি যে তোমার এখন প্রফেশনালি নিতে যাচ্ছ। হ্যাঁ, আমি আসলে প্রফেশনে নিতে চাচ্ছি, অলরেডি নিয়ে ফেলছি আর কি। কারণ এইখানে হচ্ছে আমার ভালোবাসার জায়গা ছিল। আমি প্রথমে কবিতা লিখতাম, কবিতা এখনো লিখি যদিও, তারপরে গ্রাফিক্স ডিজাইন করতাম, ওটাও ভাল লাগতো, কিন্তু তার মধ্যে আমি নিজেকে খুঁজে পেতাম না আসলে। এক সময় দেখতাম যে এইখানে নিজেকে জানা হয় না, মানে খুব ধীর গতিতে, আর হচ্ছে ওগুলি আমার ভালো লাগে, কিন্তু তারপরে যখন ফটোগ্রাফি শুরু করলাম তখন দেখি যে এখানে আমার নিজেকে প্রকাশ করার একটা জায়গা থাকে, নিজের একটা ভালোবাসার, যেভাবে ফটোগ্রাফিকে ভালোবাসি নিজেকে ওইভাবে ভালোবাসা যায়। আর ফটোগ্রাফির মাধ্যমে মানুষের কাছে খুব তাড়াতাড়ি যাওয়া যায়। আর হচ্ছে ফটোগ্রাফি হচ্ছে ভালোবাসার জায়গা থেকেই এখানে মূলত প্রফেশনাল হিসেবে নিচ্ছি আর কি। আমার ইচ্ছা আছে ফটোগ্রাফি থেকে পড়া এবং দেশ বাইরে গিয়ে ফটোগ্রাফির উপরে পড়াশোনা করা, তারপরে বিশ্ব দরবারে দেশকে রিপ্রেজেন্ট করা। আবার নোয়াখালী নিয়ে অনেকগুলি কাজ আছে, সেই নোয়াখালী নিয়ে কাজ করব। নোয়াখালী কাজ করে আমি নোয়াখালীকে হচ্ছে বিশ্ব উন্মোচিত করতে চাই আর কি। ফটোগ্রাফিতে আসা আসলে। আর ফটোগ্রাফিতে হচ্ছে আমার একটা টিম আছে, সেটা হচ্ছে পালকি। সেটা হচ্ছে, হ্যাঁ, সেটা হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফি, সেটা আমার হচ্ছে প্রফেশন। আর যে ন্যাচারাল লাইফস্টাইল, তারপরে স্ট্রিট ফটোগ্রাফি, তারপরে ট্রাভেল ফটোগ্রাফি, এটা হচ্ছে মনের খোরাকের জন্য, এটা আমার আত্মার টান আর কি। কিন্তু প্রফেশন হচ্ছে আমার এই ওয়েডিং ফটোগ্রাফি আর কি। কিন্তু এই ফটোগ্রাফি হচ্ছে আমার ভালোবাসার টান আর কি বলতে পারি। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এখন শিপলু ভাইয়ের কাছে জানতে চাই, আপনার প্রফেশনে আসা এবং এখনকার যে অবস্থা, এটাতে আপনি কতটুকু হ্যাপি বা কি মনে করছেন, আর কিভাবে আসা, সামনে কি চিন্তা করছেন নিজের প্রফেশনে? ছোট্ট করে আপনি আপনার প্রফেশনাল পরিচয়টা যদি একটু দেন সবাইকে। যেটা হচ্ছে প্রেজেন্টলি আমি এডিসন গ্রুপে আছি। এডিসন গ্রুপকে যদি পরিচয় করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে সিম্ফনি মোবাইল। এটা হচ্ছে আমাদের মেইন কনসার্ন। এছাড়াও আমাদের আরো প্রায় 10 থেকে 11টা উইংস আছে। তো আমি প্রেজেন্টলি আমাদের অ্যাডমিনে আছি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে। আর প্রিভিয়াসলি আমার আসলে অ্যাডমিন ক্যারিয়ারটা ছোট, আমি আসলে বেসিক্যালি হচ্ছে সার্ভিস পিপল। সো অ্যাজ এ টেলিকমিউনিকেশন সেক্টরে সার্ভিস পিপল। আর যদি ছোট্ট করে বলা হয়, আমার ক্যারিয়ারটা শুরু হয় গ্রামীণ ফোন দিয়ে। আমার ফার্স্ট জব ক্যারিয়ার গ্রামীণ ফোন। সো গ্রামীণ ফোন থেকেই ফার্স্ট, তারপরে আমি সিম্ফনির সার্ভিসে জয়েন করি, কাস্টমার কেয়ারে। সো প্রায় আমার মানে কাস্টমার সার্ভিস এক্সপিরিয়েন্স মোর দ্যান 7 ইয়ার্স প্লাস। সো আসলে পরবর্তীতে আসলে যে কোনো ভাবে হচ্ছে, সো নিয়ার অ্যাবাউট 2 ইয়ার্স হয়ে যাচ্ছে। সো আমি এখন অ্যাডমিনে আছি, অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট গুলো দেখি, এডিসন গ্রুপেই আছি। তো এই হচ্ছে আর কি আসলে মানে আশা। আর কেরিয়ার আসলে চেঞ্জ হয়ে গেছে আসলে। যদি এই প্রেক্ষাপটে বলি যে বাংলাদেশে আসলে হিউজ এক্সপিরিয়েন্স কাস্টমার সার্ভিস পিপল আছে, বাট আসলে যে কোনো না কোনো ভাবে আই ফিল যে আসলে ক্ষেত্রটা ছোট হয়ে গেছে। হয়তো যেটার প্রমাণটা হয়তো আপনাদের কাছেও আছে, যারা মোবাইল বা আমরা যে কোনো টেকনোলজি বেস যে কোনো কাস্টমার সার্ভিস যাচ্ছি, আসলে সার্ভিস সেক্টরটা কিন্তু খুবই ছোট। সেক্টরটা খুবই ছোট, এবং আসলে এটা থেকে আমরা আসলে যেটা চেষ্টা করি যে একটা লং টার্ম থাকার পরবর্তীতে বা এর উপরে যাওয়াটা খুব ডিফিকাল্ট। কারণ এর সাথে কেরিয়ার এক্সপিরিয়েন্স প্লাস যদি বলে করি যে ফাইন্যান্সিয়াল বেনিফিট সবকিছুই আসলে জড়িত থাকে। সো বাট ডে বাই ডে আসলে আমাদের দেশে সার্ভিসটা, কাস্টমার সার্ভিসটা ছোট হয়ে যাচ্ছে। তো হয়তো সেটারও একটা প্রেক্ষাপট হতে পারে। আর বাট আমারটা অপরচুনিটি ছিল, আমারটা ইটস এন অপরচুনিটি। আমার ইন্টারনাল কোম্পানিতে আমার জন্য একটা অপরচুনিটি ছিল। সো ওই প্রেক্ষাপটে আসলে চেঞ্জ হওয়া। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, যদি বলি যে আপনার প্রফেশনে যদি কেউ একজন আসতে চায়, আপনি তাকে কিভাবে কি বলবেন? মানে হ্যাঁ, কি বলবে, এটা ভবিষ্যৎ এরকম। আসলে কাস্টমার সার্ভিস যদি বলি, আমি আসলে যেহেতু অ্যাজ এ টেকনোলজি মোবাইল টেকনিক্যাল সাইট,
আচ্ছা, আমি নন টেকনিক্যাল পারসন, বাট টেকনিক্যাল সাইডে আসাটা আসলে কাস্টমার সার্ভিসের মানে বিভিন্ন সেক্টর আছে, আসলে আমি কি টেকনিক্যাল সাইডে আসতে চাই কিনা অর নন টেকনিক্যাল। দেখা যাচ্ছে যদি আপনি টেকনিক্যাল পার্সন হয়ে থাকেন, তাহলে হ্যাঁ বলা যেতে পারে একটা ভালো কেরিয়ার আছে। ভালো কেরিয়ার আছে এই জন্য ভালো বলবো, সেটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে যদি মোবাইল সেক্টর বলি, মোবাইল সেক্টরে বিভিন্ন ফ্যাক্টরি হচ্ছে। তবে আমরা এখন আমাদের দেশীয় পণ্য করছি, দেশীয় পণ্য আমরা নিজেরাই মোবাইল উৎপাদন করছি বাংলাদেশে। এখন প্রায় আমার জানা মতে 6টার মতো ফ্যাক্টরি রান আছে। দেখা যাচ্ছে যে আমাদের, হ্যাঁ 6টার মতো ফ্যাক্টরি রান আছে। সো তারা, সো এক একটা ফ্যাক্টরি আমি যদি ভুল না বলে থাকি, 1000 মিনিমাম 1000 পিপল এজ এ টেকনিক্যাল পার্সন কাজ করতেছে। সো এবং অন্যান্য কোম্পানিরাও খুব চেষ্টা করতেছে, তারাও মার্কেট লঞ্চ করার জন্য, বা এজ এ সিম্ফনির কথা বলে সিম্ফনিও তার বিজনেস এক্সপেনশন করতেছে, ফ্যাক্টরি এক্সপেনশন করতেছে। সো পিপল লাগতেছে, এবং দেখা যাচ্ছে যে আমাদের দেশে যে যারা ডিপ্লোমা করতেছে, সো ওই টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে আসলে ভালো। এবং তার চাইতে বলা যায় আসলে, এটা আমরা সবাই জানি যে টেকনিক্যাল পার্সনের যেটা সবচাইতে বড় হচ্ছে যে, হ্যাঁ আমি চাকরি না করলেও কিন্তু এটাকে এজ এ আমার বিজনেস হিসাবেও দেখতে পারি। এটা একটা বিশাল বড় ফ্যাক্টর। আর যদি নন টেকনিক্যাল বলি, সেক্ষেত্রে হয়তো এক্সিকিউটিভ, ফ্রন্ট এক্সিকিউটিভ থাকতে পারে, বা এজ এ আদার্স ম্যানেজারিয়াল কিছু পোস্ট থাকতে পারে। সো এগুলো আসলে পরবর্তীতে এক্সপেরিয়েন্স দিয়ে কাজ করে। সো ওইগুলো আসলে ইন্ট্রো জব হিসাবে ভালো। কিন্তু এখন আসলে সবাই আসলে কাস্টমার সার্ভিস সেক্টরটা ছোট হয়ে যাচ্ছে। যদি আমরা গ্রামীণ ফোন বা অন্যান্য মোবাইল অপারেটর বা যখন অপারেটর দেখি, তারা বিশেষ কিছু কিছু সার্ভিস ছাড়া তারা কিন্তু তাদের ফুল সার্ভিস লেভেলটা ছোট করে ফেলছে, যেটা হয়তো আমাদের মানে ওন হ্যান্ডে দিয়ে দিছে। দেখা যাচ্ছে আমি যদি এভাবে বলি, জিপি যেটা করছে, ওদের কিন্তু আগে বিশাল বিশাল কাস্টমার কেয়ার ছিল। আমরা যে কোনো কিছু করতে হলে কাস্টমার কেয়ারে যেতে হতো, একটা এফএনএফ, হ্যাঁ এফএনএফ চেঞ্জ করতে হলো, যেটা আমি জাস্ট এজ আমি 2011-12-তে আমি সাপোর্ট দিয়েছি। দেখা যাচ্ছে একটা কাস্টমার একটা এফএনএফ চেঞ্জ করবে, তাও কিন্তু কাস্টমার কেয়ারে গিয়েছে। কিন্তু এখন যেটা হয়েছে যে আপনাকে পুরো জিনিসটাকে হাতের মুঠোয় করে দিছে। সো অ্যাজ আমাদের টেকনোলজি ডেভেলপড হয়েছে, সবকিছু হয়েছে, আমি একটা অ্যাপস দিয়ে দেখা যাচ্ছে যে, বা এখন বিকাশ বা যে কোনো কিছু রিচার্জ করার জন্য কিন্তু যেতে হচ্ছে না। আগে দেখা যেত যে আমরা ওই সময়ে ফ্ল্যাক্সি করতে করতে পাগল থাকতাম, যে কাস্টমার আসছে ফ্ল্যাক্সি করছে, বিশাল অবস্থা। এখন কিন্তু মোস্ট অফ দ্য পিপল কিন্তু ফ্ল্যাক্সি আমার মনে হয় দোকান থেকে হয়তো কয়েকজন করে, যারা হয়তো না, কিন্তু আমরা মোস্ট অফ মনে হয় ব্যাংক অ্যাকাউন্ট আর বিকাশ বা যে কোনো অ্যাকাউন্ট থেকে খুব দ্রুতই করে ফেলতে পারতেছে। তো যার রেজাল্টটা হচ্ছে যে আমাদের মানে হিউম্যান যেটা ব্যাপারটা, মানুষের সংখ্যাটা কমে যাচ্ছে, হয়তো যেটা সিম রিপ্লেসমেন্ট আদার্স কিছু সাপোর্টের জন্য আছে। তো এরকম ভাবে আসলে সবাই সেক্টরটাকে ছোট করে ফেলতেছে। সেক্ষেত্রে যদি মোবাইলের কথাও বলি, বাংলাদেশে অনেকগুলো ব্র্যান্ড আছে, মোবাইল ব্র্যান্ড কাজ করে, কিন্তু হয়তো আমরা হাতে গোনা কয়েকটা ব্র্যান্ডকে চিনি। সেক্ষেত্রেও যদি বলি, তারাও কিন্তু আসলে খুব ছোট আকারে বিজনেস করছে। যেমন আমরা ইন্টারন্যাশনাল অনেকগুলো ব্র্যান্ড কাজ করতেছে। যদি বলি সিম্ফনি একমাত্র যারা 64 ডিস্ট্রিক্টসে কাস্টমার সার্ভিস এনশিওর করছে, মোর দেন 78 কাস্টমার কেয়ার। মানে বলা যায় যে ভালোই আছে। আমি যদি বলি যে ভালোই আছে, হ্যাঁ। এখন তারাও দেশে কয়টা কোম্পানি বলেন রান করছে? দেশে আপনার আমি যদি ব্র্যান্ড নেম বলি, মোর দেন 150। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো, খুবই ভালো। আসলে এটা ব্যাপারটা হচ্ছে খুব সিম্পল, যদি এভাবে বলি, আসলে চায়না এমন একটা জিনিস যে আপনি চাইলে ওই যে মানে আপনার নামে 5000 মোবাইল নিয়ে আসতে পারেন, নাম লেখা থাকবে জেরিন। আচ্ছা, বুঝতে পারছি। তো এরকম আসলে মানে ব্র্যান্ড লিস্টেড আছে, নেম লিস্টেড আছে 150+। তো তারা তো আসলে বিজনেস যারা করছে, আমরা তো সবাই মোবাইল ইউজ করি, তারা জানি যে আসলে কোন মোবাইলটা কেমন সার্ভিস দিচ্ছে বা কোথায় কি দিচ্ছে। হয়তো আমরা কাউকে বলতে দিলে সর্বোচ্চ 10টা ব্র্যান্ডের নাম বলতে পারবো, এর বেশি হয়তো পারবো না। আমি একটু সময় নিচ্ছি, আমাদের সাথে যোগ হয়েছেন সাইদুর রহমান।
উনি আছেন ফ্রিল্যান্সিং এক্সপার্ট হিসেবে আজ আমাদের কাছে আছেন। ওনার একটা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট আছে। তো আমি একটু শিবলু স্যারের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। হ্যাঁ তাজুর sure. রহমান, হ্যাঁ, কেমন আছেন? এই করোনার জি সময়ে আসসালামু কেমন আছেন একটু বলেন। জি আসসালামু আলাইকুম। আশা করি এই সময়টাতে যেটুকু ভালো থাকার ইনশাল্লাহ ওইটুকুই ভালো আছে, আলহামদুলিল্লাহ। আশা করি যে আপনারা সবাই ভালো আছেন। জি হ্যাঁ, আপনি নিজের ছোট্ট করে একটু যদি নিজে থেকে একটা পরিচয় যদি আপনি নিজে থেকে দেন। ও আচ্ছা, আমি সাইদ, এখনো পড়াশোনা করছি নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে, এমবিএ করছি আমি। তো এর পাশাপাশি আমার একটা আইটি ইনস্টিটিউট আছে, যেখানে আমরা অনেক বড় একটা স্বপ্ন নিয়ে আইটি ইনস্টিটিউট আমরা শুরু করি, যেটা বেসিক্যালি ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং নিয়ে কাজ করি আর কি। বেসিক্যালি আমরা একটা ফ্রিল্যান্সিং সার্ভিস সেক্টর আমাদের এর পাশাপাশি রয়েছে আর কি। এইটুকু। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা আমাদের আগে আলোচনা চলে যাই। শিমুল স্যার বলছিলেন ওনার প্রফেশনে নতুন প্রজন্ম যদি আসতে চায় সে ব্যাপারে কথা বলছিলেন। হ্যাঁ শিবলু স্যার। হ্যাঁ, সো ব্যাপারটা হচ্ছে যে কাস্টমার সার্ভিস সেক্টরটা একটু ডিফারেন্ট যদি বলি আসলে আর কি। আর এছাড়া জব সেক্টরে আসলে আমরা যেমন শিমুল ভাইয়ের কথা যদি বলি, ফটোগ্রাফি ওনার প্যাশন, উনি লাইক করে। সো আমার মনে হয় যে সবচাইতে বড় হচ্ছে আমাদের সাবজেক্ট ঠিক করা, যে আমি আসলে আমার প্রফেশনটা কি হবে। সেটা আমার হবির জায়গা হতে পারে বা প্যাশনের জায়গা হতে পারে। এটা হচ্ছে আমার মনে হয় সবচাইতে বড় একটা জায়গা, এবং সেটার সেই ভিত্তিতেই সামনে আগানো উচিত। ঠিক আছে, আমরা এখন শিমুলের কাছে যাই। শিমুল যদি বলে যে তার প্রফেশনে নোয়াখালীর ভবিষ্যৎ কি, নোয়াখালীতে কেমন কাজ করা যাবে, নোয়াখালীতে এর ভবিষ্যৎ কি ফটোগ্রাফিটা প্রফেশন হিসেবে যদি কেউ নিতে চায়। আপু, প্রথমে আমি বলবো যে ফটোগ্রাফি হচ্ছে একটা সামগ্রিক জিনিস। তো এটা একটা হচ্ছে আর্টের জায়গা। এটার মাধ্যমে নিজেকে ফুটায় তোলা যায় ছবির মাধ্যমে। তো নোয়াখালীতে হচ্ছে যদি আমি বলি ফটোগ্রাফির হচ্ছে ভবিষ্যৎ, তাহলে আমি সবচেয়ে বেশি ফেস করতে হচ্ছে এখানে একজন কোনো মেন্টর নাই। যেমন আমাকে শিখতে হয় ইউটিউব থেকে, গুগল থেকে, তারপরে হচ্ছে ঢাকা দৌড়াইতে হয়, চিটাগাং দৌড়াইতে হয়, এই মানুষের ফেসবুকে নক করতে হয়, তারপরে হচ্ছে এই ইউটিউবে সারাদিন বসে থাকতে হয়। এটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের নোয়াখালীতে কোনো মেন্টর নাই। কিন্তু আমাদের নোয়াখালীতে প্রচুর পরিমাণের সাবজেক্ট আছে, আমাদের প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর জায়গা আছে। তো এইখানে হচ্ছে সেরকম কোনো মানুষ নাই, এই জায়গাগুলোকে ডিসকভার করার মানুষ নাই। যেমন নিজুম দ্বীপ বলেন, তারপরে হচ্ছে হাতিয়াতে অনেক অসাধারণ সুন্দর সুন্দর জায়গা আছে, মুসাপুরাতে এই যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এই জায়গাগুলোকে ডিসকভার করার জায়গা নেই। আর এই জায়গাগুলোকে যদি ডিসকভারও করে, তারপরে এই পরিমাণ সেই সমঝোতা পাচ্ছে না, মানুষের সেই পরিমাণ হচ্ছে সাহায্য পাচ্ছে না। তো ফটোগ্রাফিতে যদি সাহায্য না পায় বা কোনো প্রদর্শক যদি না থাকে, তাহলে ফটোগ্রাফিতে বেশি দূর আগানো যায় না। তো সেই জন্যই আমি যতটুকু শিখছি সবকিছু নিজের উপর ডিপেন্ড করে। এই সারাদিন ইউটিউবে বসে থাকতাম, ইউটিউবে বসে বসে কিভাবে সাবজেক্ট ঠিক করা যায়, তারপরে হচ্ছে গুগল আর্থ নামাইতাম, আর্থ নামায় প্রচুর পরিমাণে দেখতাম পুরো নোয়াখালীর কোথায় কি আছে সেটা দেখতাম। তো তারপরে হচ্ছে সেইখানে যাইতাম। নোয়াখালীতে যে 9টা উপজেলা আছে, তো নোয়াখালীর অনেক মানুষই হচ্ছে 9টা উপজেলায় যায় নাই কখনো, শিওর। তো আমি 9টা উপজেলায় গেছি, 9টা উপজেলার ছবি তুলছি, ঘুরে ঘুরে ছবি তুলছি। তো ফটোগ্রাফিতে যারা আসবে বা যারা আসতে চায়, তাদের প্রথমে আগে নিজেকে জিজ্ঞেস করতে হবে আমি কি ফটোগ্রাফিতে যাব না। কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ফটোগ্রাফি এখনো সেরকম ভাবে প্রফেশনালি দাঁড়ায় নাই বাংলাদেশের প্রেক্ষাপটে। তো এইখানে পরিবারের সাপোর্ট অধিকাংশ দিবে না। আমার জানা মতে বাংলাদেশের অধিকাংশ পরিবারই হচ্ছে এই ফটোগ্রাফিতে সাপোর্ট দিবে না। তো এই সাপোর্ট তৈরি করার জন্য যে প্রথমে স্টুডেন্ট থাকবে, সেই স্টুডেন্ট থেকে তার যে মোবাইল আছে বা সাধারণ একটা ক্যামেরা আছে, সেই ক্যামেরা দিয়ে সে ছবি তুলতে পারে। তো ছবি তুলতে 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 সে নিজেকে প্রশ্ন করতে পারে আসলে এই প্রফেশনটা আমার ভালো লাগতেছে কিনা, বা এইটাতে সাথে আমার যাচ্ছে কিনা। এইগুলো আসলেই হচ্ছে বিচার বিশ্লেষণ করে এই প্রফেশনে যাওয়া উচিত। কিন্তু এই প্রফেশনে নেচার এবং লাইফস্টাইল বলে, ওয়েডিং একটা আলাদা প্ল্যাটফর্ম। ওয়েডিং এ তো আপনি গেলে পরেই সবাই আপনাকে ওয়েডিং এ নেবে না। ওয়েডিং একটা হচ্ছে দক্ষতার জায়গা, যেখানে আপনার প্রথম আপনি ওয়েডিং করতে পারবেন না। তো এইখানে ওয়েডিং যে কারা নেবে, ছোট ছোট ওয়েডিং প্ল্যাটফর্ম আছে, এরা তো হচ্ছে নিজেরই পেট চালাইতে পারে না। যেমন
আমি পার ডে হচ্ছে 10,000 নেই, 10,000 নিয়ে যদি 3 জন ফটোগ্রাফার নেই, 3 দিয়ে ভাগ করলে কয় হাজার করে পড়ে? 9,000, 3,000 করে পড়ে। 3,000 করে এক ডে তে কিছুই হয় না আসলে। তো এই ছোট 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 যে হচ্ছে পেজ আছে বা হচ্ছে প্রতিষ্ঠান আছে, এরা কিন্তু আপনাকে চাইলেই জব দিতে পারবে না বা শিখাইতে পারবে না। তো যারা শিখতে চায় তারা কিন্তু প্রথম থেকেই হচ্ছে মানে স্যাক্রিফাইস করতে হবে। তো স্যাক্রিফাইস করতে হবে, তারা ওই দিকে গেলে আপনার দামি দামি লেন্স লাগে, দামি দামি গিয়ার লাগে, এগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তো এইগুলি কিন্তু আপনাকে একটা পরিবার প্রথমেই দিবে না। তো সেই জন্য যারা হচ্ছে ফটোগ্রাফি শুরু করতে চায় তারা আসলে, যারা ধরেন স্কুল কলেজ, তারপরে বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এইগুলি থেকেই তারা শুরু করতে পারে। তো যাদের মোবাইল আছে তারা এইসব ফটোগ্রাফি করে, নেচার এবং লাইফস্টাইল ফটোগ্রাফি করে তাদের দক্ষতা অর্জন করতে পারে। তারা ফ্রেমিং শিখতে পারে, কম্পোজিশন শিখতে পারে, তারপরে হচ্ছে ফটোগ্রাফির বিভিন্ন রুলস এন্ড রেগুলেশন শিখতে পারে। যদি এইটাকে শেখে তাহলে তারা ওয়েডিং এ সহজেই করতে পারবে, নিজের একটা প্ল্যাটফর্ম দাঁড় করাইতে পারবে। তো প্ল্যাটফর্ম দাঁড় করানোর আগে কিন্তু ওয়েডিং ফটোগ্রাফিতে সে যেতে পারবে না। তো এই জন্য কিন্তু এইসব এইসব ফটোগ্রাফিতে, নেচার এবং লাইফস্টাইল ফটোগ্রাফিতে কিন্তু কোনো প্রফেশনাল দাঁড়ায় নাই। কারণ আপনার ছবি অনেক ভালো হইতে হবে। ছবি যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনি সেই ছবিগুলো সেল করতে পারবেন না। কিন্তু অনেক প্ল্যাটফর্ম আছে, ফটোগ্রাফির হচ্ছে হিউজ পরিমাণ প্ল্যাটফর্ম, কিন্তু আপনি দক্ষ না হওয়া পর্যন্ত আপনাকে কিন্তু সেই ফটোগ্রাফ গুলো সেল করতে পারবেন না, তারপরে বিভিন্ন ম্যাগাজিনে দিতে পারবেন না, আপনি সেইভাবে আসবে না। তো প্রথমে শিখতে হবে, ফটোগ্রাফি হচ্ছে একটা শেখার জায়গা। যদি আপনি শিখতে থাকেন, যারা আসতে চায় বা আসবে তারা প্রচুর পরিমাণে যদি স্টাডি করে, ধরেন আমরা আছি, তারপরে আমাদের চেয়ে বড় বড় ফটোগ্রাফার আছে, বিশ্ব দরবারে অনেক বড় বড় ফটোগ্রাফার আছে, তাদের যদি ছবি ছবি দেখে বা হচ্ছে তারা কিভাবে এই ছবিটা পছন্দ করছে, কেন এই ছবিটা তুলছে, তারা যদি ওই ছবিটার ব্যাখ্যা নিজেরা যদি খুঁজে বের করতে পারে, বা হচ্ছে বিভিন্ন হচ্ছে মানুষের ছবি দেখে, তারপরে হচ্ছে ফটোগ্রাফির অনেক অনেক বড় বড় প্ল্যাটফর্ম আছে, তারপরে হচ্ছে পেজ আছে, তারপরে হচ্ছে গ্রুপ আছে, এগুলোতে নিয়মিত যদি হচ্ছে একটু ছবি নিয়ে পড়াশোনা করে তাহলে তারা হচ্ছে ফটোগ্রাফির সেন্স অফ হিউমারটা বুঝবে এবং আর্ট জিনিসটা বুঝবে। কারণ প্রত্যেকটা ছবি হচ্ছে ইমেজ হয়, প্রত্যেক ফটোগ্রাফি হচ্ছে কিন্তু ইমেজ একটা, কিন্তু প্রত্যেক ফটোগ্রাফ কিন্তু মানে সরি মানে প্রত্যেক ফটোগ্রাফি হচ্ছে ইমেজ না। আমরা যা ছবি তুলি প্রত্যেকটাই হচ্ছে ইমেজ হয়, কিন্তু ফটোগ্রাফ যদি হয় সেটার মধ্যে আর্ট থাকতে হবে, তারপরে ফটোগ্রাফির রুলস এন্ড রেগুলেশন থাকতে হবে, কম্পোজিশন থাকতে হবে, কালার থাকতে হবে, বিভিন্ন একটা উপাদান থাকতে হবে, তাহলে সেইটা সোজা কথা একটা ছবির মধ্যে যখন গল্প থাকবে তখন সেটা ছবি হবে। তো এই যে ছবি হওয়ার জন্য একটা মানে মূল ব্যাপার হচ্ছে গিয়ে ফটোগ্রাফিটা ভালো করার জন্য স্টাডির কোনো বিকল্প নাই। না, স্টাডির কোনো বিকল্প নাই, প্রচুর স্টাডি করতে হবে। যেমন আমরা এ প্লাস পাইতে যতটুকু স্টাডি করি, তারপরে হচ্ছে সিজিপিএ বাড়ানোর জন্য যত ভালো করে পড়াশোনা করি, ফটোগ্রাফির জিনিসটা ঠিক এরকম। তো ফটোগ্রাফি যত আমরা পড়াশোনা করবো তত আমরা শিখবো, পড়াশোনার কোনো শেষ নাই। যেমন মেডিকেলের পড়াশোনার কোনো শেষ নাই, ফটোগ্রাফির সেন্স অফ হিউমারও কোনো শেষ নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার সাইদুর রহমানের কাছে জানতে চাই, সাইদুর রহমান, আপনার একটা ইনস্টিটিউট আছে, সেটার ব্যাপারে ছোট করে যদি একটু কিছু বলেন। আর আপনার যে ফ্রিল্যান্সিং ব্যাপারটা, এটা যদি নোয়াখালীতে ভবিষ্যৎ কেমন, বা মানুষ আসলে আপনি তাদের, যদি কেউ আসতে চায় তার ব্যাপারে আপনি কি মতামত দেবেন, একটু যদি বলেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমার প্রতিষ্ঠান আছে এখানে, তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি একজন ফ্রিল্যান্সার। মানে 2017 সাল থেকে আমি এখানে ফ্রিল্যান্সিং শুরু করি আর কি। তো বর্তমান মানে এখন পর্যন্ত আমি এখানে ফ্রিল্যান্সিং করি। আসলে ফ্রিল্যান্সিং ব্যাপারটা আমি যদি এখানে দর্শকদের সুবিধার জন্য আমি যদি একটু এখানে ফ্রিল্যান্সিংটাকে এখানে ডিফাইন করি তাহলে হয়তো একটু ভালো হবে। ফ্রিল্যান্সিং ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ পুরোটা হচ্ছে, যদি আমরা এই এখানে কম্পিউটার ভিত্তিক বা অন্য যে কোনো ব্যাপারে হয়তো এখানে যে কোনো, আমি এখানে বলতে পারি যে কোনো ক্ষেত্রে হয়তো যে এখানে দক্ষ হতে পারে, তখন সেক্ষেত্রে সে ওই দক্ষতাটাকে এখানে কাজে লাগিয়ে ইন্টারন্যাশনাল যে কোনো মার্কেটে সেটাকে প্রোভাইড করতে পারে। সেক্ষেত্রে তাকে সে হয়তো আর্ন করতে পারে, সেটা তার জন্য আর্নিং একটা রিসোর্স, আর্নিং একটা ক্যাপাবিলিটি হতে পারে। তো আমি যদি বলি সেটা হচ্ছে এরপরে যদি আমি আসলে 17 সালে ফ্রিল্যান্সিংটা শুরু করি, সেই ক্ষেত্রে এটা এতটাই সহজ ছিল না। যেটা একটু আগে শিবম ভাই বললো, আসলে নোয়াখালী একটু অনেকটা বলতে গেলে এখন পর্যন্ত সেরকম সবকিছুই সুবিধা এখন পর্যন্ত তৈরি হয়ে ওঠেনি। তো আমি সেক্ষেত্রে তখন আমরা এক বড় ভাইয়ের মাধ্যমে শুরু করি আর কি, যেটা বড় ভাইয়ের কাছ থেকে আমরা গাইডলাইন নিই, এবং গাইডলাইন নিয়ে আমরা সেক্ষেত্রে 7 জনের মতো আমরা
এই কাজটা শুরু করি। আমরা ফ্রিল্যান্সিংয়ের সাথে শুরু করি। আর ফ্রিল্যান্সিং এর জন্য একটা নির্দিষ্ট সেক্টর, এখানে হচ্ছে হিউজ একটা সেক্টর, অনেকগুলো সেক্টর আছে। সেটা হতে পারে গ্রাফিক্স, হতে পারে ওয়েব ডিজাইন, হতে পারে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, হতে পারে ডিজিটাল মার্কেটিং। তো আমি গ্রাফিক ডিজাইন মানে একজন গ্রাফিক ডিজাইনার, এবং গ্রাফিক ডিজাইনের উপরে ফ্রিল্যান্সিংটা করতেছি। তো শুরুটা আসলে এতটা সহজ ছিল না। সেক্ষেত্রে আমরা শেখার পরে আস্তে আস্তে ইউটিউব বলি বা হচ্ছে ইউডেমি বলি বা হচ্ছে কোর্সেরা বলি, এই ধরনের ইন্টারন্যাশনাল লার্নিং প্ল্যাটফর্ম থেকে আমরা প্রথমে নলেজটা গ্যাদার করি। তারপর হচ্ছে আস্তে আস্তে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ শুরু করি আর কি। সেক্ষেত্রে বর্তমানে আমি এখন ফাইবারে কাজ করছি, আপওয়ার্কেও কাজ করছি, এবং পিপল পারাবারে কাজ করতেছি। এর পাশাপাশি আমরা অনেকগুলো স্টক মার্কেটও আমরা কাজ করছি, এবং রিসেন্টলি আমরা আমাদের গ্রাফিক ডিজাইনের উপরে আমরা যে টিম তৈরি করছি, সেক্ষেত্রে আমরা টিম ওয়াইজ কাজ করতেছি এখন বর্তমানে। তো আমি যদি আমার ইনস্টিটিউট ক্ষেত্রে বলি, আসলে আমার ইনস্টিটিউট দেওয়ার লক্ষ্য ছিল সে আসলে এই ধরনের ইনস্টিটিউট আমাদের যদি বলি বাংলাদেশের উন্নত জেলাগুলোতে অভাব নেই, অনেকগুলো প্রতিষ্ঠান। কিন্তু যদি এই ক্ষেত্রে আমরা নোয়াখালী অনেক দূর পিছিয়ে। আমরা যখন শুরু করি 2018 সালে, তৎকালীন সময় বাংলাদেশে নোয়াখালীতেও খুব একটা বেশি তেমন ছিল না এই ধরনের ইনস্টিটিউট। তো আসলে এই ফ্রিল্যান্সিং সেক্টরটা আসলে যে কেউ করতে পারে, একজন স্টুডেন্ট থেকে শুরু করে যে কেউ, শুধুমাত্র কোন রকম তাকে ইংলিশ যদি সে যদি জানে, তখন সে এটা করতে পারে। তো আমরা চিন্তা করলাম, যেহেতু আমাদের নোয়াখালীতে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, তাদের মূল ইনকাম সোর্স হচ্ছে যে টিউশনি বা হচ্ছে অন্য কিছু, যদি আমি বলি, হ্যাঁ, সে ধরনের আমাদের অন্যান্য উন্নত জেলা বা হচ্ছে বিভাগীয় শহরগুলোর মতো আমাদের এখানে তেমন ধরনের পার্ট টাইম জব করার অপরচুনিটিটা তেমন নেই। তখন সেই ক্ষেত্রে থেকে আমরা শুরু করি যে হচ্ছে, হ্যাঁ, যদি আমরা এই ধরনের আমাদের যে সমস্ত যে ছাত্র বা ছাত্রী ভাই বোনরা আছেন, ওদের জন্য যদি আমরা কিছু করতে পারি, সেক্ষেত্রে হয়তো ভালো হবে। সেখান থেকে আমরা একটা প্রতিষ্ঠানের যাত্রা শুরু করি আর কি। আসলে প্রতিষ্ঠানের পাশাপাশি আমাদের যেটা লক্ষ্য ছিল, সেটা হচ্ছে আমরা একটা বিশাল টিম ওয়াইজ কাজ করব। সেক্ষেত্রে আমাদের হচ্ছে ডিজিটাল মার্কেটিং একটা টিম থাকবে, আমাদের হচ্ছে গ্রাফিক্স এর একটা টিম থাকবে। তো রিসেন্টলি আমরা টিম নিয়েও কাজ শুরু করছি, যেটা হচ্ছে আমরা টিম ওয়াইজ কাজ করি, এবং হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, সেটা হচ্ছে বায়ার টু বায়ার হতে পারে, অথবা কোনো অনলাইন মার্কেট প্লেসের মাধ্যমে আমরা ওদের কাছ থেকে কাজ নিই, এবং কাজগুলো আমরা টিমের মাধ্যমে কাজগুলো শেষ করি আর কি। তো এই হচ্ছে টোটাল, আমি যদি বলি যেটা আমাদের নিয়ে যে যেটা বলতে চাচ্ছিলাম আর কি, যেটা। তো এর পাশাপাশি আমরা যদি বলি, এখন নোয়াখালী থেকে আমাদের অনেক লক্ষ্য হচ্ছে যে আমরা 2021 সালের মধ্যে আমরা প্রায় নোয়াখালী থেকে শুধুমাত্র 10,000-এর উপরেও স্কিল পার্সন তৈরি করব, যারা কিনা নিজেরাই নিজেদের যে কোনো কম্পিউটারটাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ভালো করতে পারে আর কি। এটাই আমাদের। আচ্ছা, ঠিক আছে। আমি কয়েকটা প্রশ্ন এখানে এসেছে। বেশিরভাগ প্রশ্ন দেখা যাচ্ছে যে আমাদের শিমুল ভাইয়ার অনেক বেশি ফ্যান দেখা যাচ্ছে এখানে। শিমুল ভাইয়ের কাছে একটা প্রশ্ন এসেছে, নোয়াখালীকে সারা বিশ্বে তুলে ধরতে আপনার কি পরিকল্পনা আছে? আসলে নোয়াখালীতে অনেক সুন্দর সুন্দর জায়গা, যেমন হচ্ছে চেয়ারম্যান ঘাট আছে, তারপরে মুসাফর আছে, তারপরে হচ্ছে হাতিয়ার, অসাধারণ সুন্দর সুন্দর জায়গা আছে। ইতিমধ্যে আমার ছবি অনেক বিশ্বের অনেক জায়গায় গেছে, অনেক জায়গায় দেই, সেটা হচ্ছে নোয়াখালীর ছবি। তারপরে হচ্ছে আমার হচ্ছে ট্যুরিজম বোর্ডের হচ্ছে যেটা হচ্ছে 3য় পুরস্কার পাই, সেটা হচ্ছে নোয়াখালীর তোলা। তারপরে হচ্ছে চিটাগাং ওমেন্স ইউনিভার্সিটিতে, ওটা একটা ইন্টারন্যাশনাল এক্সিবিশন ছিল, ওখানে আমি ফার্স্ট পুরস্কার পাই, সেটা নোয়াখালীতে। তো যতটুকু পারি নোয়াখালীর সৌন্দর্যগুলো ফুটিয়ে তোলা, আমার ক্যামেরা দিয়ে ফুটিয়ে তুলে সারা বিশ্বে ওটা প্রকাশ করা বা বিভিন্ন জায়গায় প্রকাশ করা, এটা হচ্ছে আমার হচ্ছে বেসিক। আর হচ্ছে নোয়াখালীর অনেক কাজ আছে, যেমন হচ্ছে আমি ইদানিং ড্রোন কিনছি, সেই ড্রোন দিয়ে হচ্ছে পুরো নোয়াখালীর একটা ডকুমেন্টারি করা, সেই ডকুমেন্টারি করে মানে সেটা হচ্ছে বাংলাদেশের আদি থেকে অন্ততে প্রকাশ করা। তারপরে এটা বিশ্ব দরবারের বিভিন্ন জায়গায় আমার হচ্ছে যে ডকুমেন্টারি টাইপ ফটোগ্রাফি আছে, সেটা নিয়েও করা। নোয়াখালী হচ্ছে পুরো মার্কেট নিয়ে একটা ডকুমেন্টারি আছে, আরো বিভিন্ন ডকুমেন্টারি করা, যেটা পুরো নোয়াখালীকে নিয়েই করা। যতদিন নোয়াখালীতে থাকি ততদিন নোয়াখালীর ছবি শিল্প নিয়ে কাজ করতে চাই, এই তো আর কি। আচ্ছা, ঠিক আছে। সাইদুর রহমান ভাইয়ের কাছে একটা প্রশ্ন হচ্ছে, নোয়াখালীর কোথায় ফ্রিল্যান্সিং এর প্রশিক্ষণ নিতে পারবো? আরেকটা প্রশ্ন হচ্ছে আপনার ইনস্টিটিউটটা কোথায়? এই দুইটা প্রশ্ন। প্রশিক্ষণের ব্যাপারটা হচ্ছে আসলে যে সবসময় যে একটা ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে নিতে হবে ব্যাপারটা কিন্তু তাও না। আমরা অনেকভাবে প্রশিক্ষণ নিতে পারি, সেটা হচ্ছে অনলাইন, অনেকগুলো এখন লার্নিং প্ল্যাটফর্ম আছে,
কোনো বড় ভাই যদি থাকে সেক্ষেত্রে অভিজ্ঞ, ওদের মাধ্যমে আমরা এখানে নিতে পারি। তবে সেক্ষেত্রে যদি আমরা কোনো এখানে প্রতিষ্ঠানের কথা বলি, সেক্ষেত্রে আমি তো আমার কথাই বলবো, স্টাডিটেক আইটি ইনস্টিটিউট, যেটা বর্তমানে নাপিতের পোল একবার মেইন রোডের পাশে অবস্থিত আর কি। তবে নোয়াখালীতে মানে এখন পর্যন্ত অনেকগুলো প্রতিষ্ঠান হয়েছে আর কি। আমাদের বর্তমান এখন পর্যন্ত আমাদের মোটামুটি যে সফলতার হারটা মোটামুটি একটু বেশি বলা চলে আর কি, যেহেতু আমরা নিজেরাও স্টুডেন্ট এবং আমরা বর্তমানে ফ্রিল্যান্সিং করছি আর কি। তো সেই ক্ষেত্রে যেহেতু প্রতিষ্ঠানের আমাদের যে সমস্ত কর্তৃপক্ষ বা যারা আছে ওনারা সবাই ফ্রিল্যান্সিং এর সাথে এখানে জড়িত। তো মোটামুটি বলা চলে যে আমাদের, হ্যাঁ মোটামুটি বলা চলে যে, জি 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 কিছু বলছেন? আরেকটা প্রশ্ন এসেছে যে সবচেয়ে বড় বাধা কি, ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় বাধা কি? ফ্রিল্যান্সিং এ যদি ব্যাংকিং এ টাকা লেনদেনের ব্যাপারটা কিভাবে করেন সেটা যদি একটু জানাতেন, এটা একসাথে বলে দিলাম আর কি। হ্যাঁ, ফ্রিল্যান্সিং এর বাধা থেকেও আমি যদি বলি যে অপরচুনিটি অনেক বেশি আর কি। যেটা হচ্ছে আপনি যদি একটা কম্পিউটার থাকে আর আপনার যদি ইন্টারনেট কানেকশন থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু বাংলাদেশের যে কোনো স্থান থেকেই করতে পারেন এই কাজটা আর কি। তবে এক্ষেত্রে সবচেয়ে যেটা বাধা সেটা হচ্ছে আসলে আপনাকে কিন্তু স্কিল হতে হবে। সর্বপ্রথম আপনি যে কোনো সেক্টর, সাপোজ আমি যদি বলি আজকাল কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড শিখেও কিন্তু ফ্রিল্যান্সিং করা যায়। তো সেক্ষেত্রে কিন্তু ফ্রিল্যান্সিং এর জন্য আপনাকে কিন্তু আসলে আসলে জানতে হবে যে কোনো একটা বিষয়, যেটা আসলে আপনি মোটামুটি আপনার মন চাই বা আপনার মন বলে যে আপনি এটা ভালো পারবেন বা আপনার শিখতে ভালো লাগবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আগে সর্বপ্রথম সেক্টরটা কিন্তু আপনাকে করতে হবে, ঠিক করতে হবে। সেক্টরটা ঠিক করার পরেই হচ্ছে আপনাকে জানতে হবে যে আসলে আপনি এখানে যে সেক্টরটা আপনি করছেন, সিলেক্ট করছেন, সেই সেক্টরটাতে আপনাকে কি কি শিখতে হবে বা হচ্ছে কোন কোন ট্র্যাকে আপনাকে আগাতে হবে। তো সেটা হচ্ছে আপনি বড় ভাইয়ের মাধ্যমে হতে পারে, কোনো অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম হতে পারে, কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে হতে পারে। আর সবচেয়ে বড় যেটা বাধা সেটা আমি যদি বলি যে হচ্ছে একটা মিনিমাম লেভেলের ইংলিশ নলেজ থাকা লাগে, যেটা হচ্ছে আপনাকে ইংলিশ মানে একবারে বেসিক কমিউনিকেশন করার জন্য যে সমস্ত কথা বলা লাগে সেটা আপনাকে থাকা লাগবে। তো সেক্ষেত্রে আমি যদি বলি নোয়াখালী হিসাবে বা হচ্ছে আমাদের যেই এডুকেশনাল যে সিস্টেম, সেখান থেকে যদি বলি যে হচ্ছে আমাদের মধ্যে ইংলিশটা মোটামুটি একটু বাধা বলা চলে আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে যদি আমরা ইংলিশের নলেজ আমরা গ্যাদার করতে পারি মিনিমাম কমিউনিকেশন করার জন্য, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা ফ্রিল্যান্সিং অনেক ভালো করতে পারবো। আর হচ্ছে টাকা লেনদেনের ব্যাপারটা, আসলে বর্তমানে টাকা লেনদেনের ব্যাপারটা এতটাই সহজ হয়ে গেছে যে আপনি আপনার ঘরের পাশের ব্যাংকে থেকে আপনি কিন্তু টাকাটা উইথড্র করতে পারেন। তবে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল আপনার ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে। সেটা হতে পারে পেওনিয়ার, যেহেতু বর্তমানে বাংলাদেশে পেপাল নাই, তো সেক্ষেত্রে স্কিল আছে আর হচ্ছে পেওনিয়ার আছে। আপনি কিন্তু টাকাটা পেওনিয়ারের মাধ্যমে ট্রান্সফার করে সেটা আপনার লোকাল যে কোনো ব্যাংকে আপনি ট্রান্সফার করে নিতে পারেন আর কি। আপনার কাছে আরেকবার আপনার ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের অ্যাড্রেসটা ক্লিয়ারলি আরেকবার বলার জন্য রিকোয়েস্ট করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমি যদি বলি নাপিতের পোল মাইজদি বাজার, যেটা হচ্ছে নাপিতের পোলের মেইন রোডের পাশেই আর কি, মিয়াজিপাড়া যে মসজিদ, সেই মসজিদের পাশেই। নামটা বলেন, প্রস্তাবের নামটা বলেন, তাহলে সুবিধা হবে। আইটি ইনস্টিটিউট, হ্যাঁ স্টাডিটেক আইটি ইনস্টিটিউট। হ্যাঁ, স্টাডিটেক আইটি ইনস্টিটিউট, মিয়াজিপাড়া, নাপিতের পোল, মাইজদি বাজার। আশা করি এখন সবাই বুঝতে পেরেছেন যে নোয়াখালীতে যারা থাকেন তারা মিয়াজিপাড়া নিশ্চয়ই চেনেন। মাইজদি বাজার, মিয়াজিপাড়ার মসজিদের পাশেই আইটি স্টাডিটেক ইনস্টিটিউট। স্টাডিটেক আইটি ইনস্টিটিউট, জি। আচ্ছা, হ্যাঁ আমাদের শিক্ষক স্যারের কাছে চলে যাই। মোবাইল ইন্ডাস্ট্রিতে ভবিষ্যৎ কেমন একজন জানতে চেয়েছেন, ইন্ডাস্ট্রিতে ভবিষ্যৎ কেমন? এটা মনে বলে ফেলছি, তারপর আবারও আসলে মোবাইল ইন্ডাস্ট্রি যদি বলি, মানে টেকনিক্যাল সেক্টরে ভবিষ্যৎ অনেক ভালো। কারণ মোবাইল হচ্ছে অত্যাবশ্যকীয় একটা জিনিস আমাদের সবার এখন, আমাদের ডিজিটাল লাইফে। আর প্রেজেন্টলি যেটা হচ্ছে, আমরা এখন বাংলাদেশে মোবাইল উৎপাদন শুরু হয়ে গেছে। সো আমাদের এখনো আমার জানা মতো ছয়টার মতো ফ্যাক্টরি অলরেডি রান আছে। সো আরো অনেকগুলো ফ্যাক্টরি হচ্ছে। সো যখন সেটা হচ্ছে, তো সেক্ষেত্রে একটা মানে ভালো ক্যারিয়ার আছে, টেকনিক্যাল লাইনের জন্য ভালো ক্যারিয়ার আছে। আর তার চাইতে বড় ব্যাপার যেটা হচ্ছে যে টেকনিক্যাল আমরা আসলে মানে খাঁটি ভাবে বাংলা ভাষায় বলি আর কি, যে যারা টেকনিক্যাল বিদ্যা তাদের আসলে তারা ভাতে মারা যায় না। সো আসলে টেকনিক্যালের আসলে অবকাশ নাই। সো মোবাইল ইন্ডাস্ট্রি যদি বলি, ফিউচার অনেক ভালো মোবাইল ইন্ডাস্ট্রি, এবং যদি সেটা এভাবে ভেঙে বলি অ্যাজ এ টেকনিক্যাল।
শখের ফটোগ্রাফার সম্পর্কে কোনো পরামর্শ? যারা মোবাইল দিয়ে ছবি তোলে তেমন কোনো সুবিধা পায় না বা কিন্তু সাবজেক্ট পায়, তাদের অনুপ্রাণিত করার ব্যাপারে কিছু দিক নির্দেশনা? অবশ্যই এটা শিমুল স্যারের কাছে প্রশ্ন, বোঝাই যাচ্ছে। হ্যাঁ, তৌসিফ আহমেদ ভাই প্রশ্ন করেছেন আসলে শখের ফটোগ্রাফারদের সম্পর্কে পরামর্শ। আচ্ছা, শখের ফটোগ্রাফার হচ্ছে আমরা শখ করে ছবি তুলি। তো শখ করে ফোন দিয়ে অনেক ভালো ভালো ছবি তোলা যায়। আমরা যদি হচ্ছে প্রথম দিকে খেয়াল করি তাহলে প্রথম অনেক মানে ডিজিটাল ক্যামেরা ছিল, আমাদের ডিএসএলআর ছিল না, তারাও কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বড় ফটোগ্রাফার এখনো আছে, তারা কিন্তু এখনো রয়ে গেছে। তো যারা হচ্ছে ফোন দিয়ে ছবি তোলেন তারা, আমি প্রথমে শুরু করবে তাদের বলবো যে আপনার পরিবারের হচ্ছে ভাই বোন আছে, পিতা মাতা আছে, আপনার বাড়ির পাশে ছেলে মেয়ে আছে, আপনার ঘরের মধ্যে একটা ফুলদানি আছে, তারপরে হচ্ছে আপনার যেটা স্টিল লাইফ, দ্যাট মিনস বাই হচ্ছে একটা মাকড়সা থাকবে, তারপরে হচ্ছে আপনার ঘরে কি কি আছে সেই ঘর থেকে শুরু করতে পারেন। তো ওই ঘর থেকে শুরু করলে আপনার হচ্ছে এই ছবিগুলো তোলা ক্লিয়ার হবে এবং স্পষ্ট হবে। তারপরে আপনি ধীরে ধীরে বাইরে বের হন, তারপরে নদীর ছবি তোলেন, তারপরে হচ্ছে আপনার বাসার পাশে যে ফুল আছে সেই ফুলের ছবি তোলেন, তারপরে হচ্ছে আপনার বাসার পাশে যে হচ্ছে বাজার আছে সেই বাজারের ছবি তোলেন। তো এরকম করে ছবি তুলতে 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 এক সময় দেখবেন যে আপনি কি ধরনের ছবি তুলতে পছন্দ করেন সেটা সেই লাইনে চলে যাচ্ছেন। কারণ ফটোকপিতে যেহেতু অনেক একটা ক্যাটাগরি আছে, যেমন হচ্ছে স্টিল লাইফ আছে, তারপরে হচ্ছে স্ট্রিট ক্যাটাগরি আছে, নেচার আছে, তারপরে ওয়াইল্ড লাইফ আছে। তো আপনার মোবাইল দিয়ে শুধু ছবি তুলতে পারবেন না, ওয়াইল্ড লাইফ ছবি তুলতে পারবেন না। যেমন হচ্ছে পাখির ছবি জুম করে তুলতে হয়, এটা তুলতে পারবেন না। কিন্তু ওই পর্যায়ে যাইতে হলে আপনাকে প্রথমে হচ্ছে স্ট্রাগল করতে হবে, কষ্ট করতে হবে, তারপরে ওই পর্যন্ত যেতে পারেন। সো সবচেয়ে যারা মোবাইল দিয়ে ছবি তোলেন তারা ঘরের ছবি তোলেন, ভাই বোনের ছবি তোলেন, ভাই বোনের ছবি তোলার পরে তারপরে হচ্ছে আপনি বাইরে বের হন, বাইরে বের হয়ে যেখানে ঘুরতে যাচ্ছেন সেখানে ছবি তোলেন, মেঘের ছবি তোলেন, আকাশের ছবি তোলেন, আপনার বাড়ির পাশের যে সৌন্দর্যগুলি আছে সেই ছবি তোলেন। যখন ছবি তুলতে তুলতে ছবি তোলার প্রতি ভালোবাসা বেড়ে যাবে তখন আপনি কিভাবে একটা ক্যামেরা কিনবেন সেটাও সেই বুদ্ধিটাও পেয়ে যাবেন, সেইটাও পেয়ে যাবেন। আর মোবাইল দিয়ে অনেক অসাধারণ অসাধারণ ছবি তোলা যায়। আর যারা হচ্ছে জানেন না যে মোবাইল দিয়ে কিভাবে ছবি তুলবো, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, তাদের অনেকগুলি টিউটোরিয়াল হাতে ধরাই দিব। আপনি ইউটিউবে হাজার হাজার মোবাইল ফটোগ্রাফার আছে, তারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন, অসাধারণ অসাধারণ ফটোগ্রাফি আছে। আমি যারা মোবাইল দিয়ে অনেক ভালো ভালো মোবাইল ফটোগ্রাফার আছে তারা অসাধারণ ভালো ছবি তুলছে, তাদের আমি ধারে কাছেও যাইতে পারি নাই। তো মোবাইল দিয়ে হচ্ছে অনেক ভালো ভালো ছবি তোলা যায়। আপনি যারা ভাবেন না যে আমরা মোবাইল দিয়ে ছবি তুলতে পারবো না, তাদের আসলে জানার ব্যর্থতা আছে, ভুল আছে। তাই সবসময় বলবো যে যারা মোবাইল দিয়ে ছবি তোলেন তারা কখনো আপনার ডিভাইসকে ছোট মনে করবেন না, কারণ ডিভাইস দিয়ে কখনো ভালো ছবি তোলা যায় না। কারণ ডিভাইস দিয়ে তো ছবি তুলবেন আপনি, আমি তুলবো, মানে অন্য ক্যামেরা তুলবে না, কখনো ক্যামেরা একটা ছবি তোলে না, আপনি কিন্তু ক্যামেরা ছবি তোলেন। ক্যামেরার ঠিক 12 ইঞ্চি পিছনে যে মানুষটা থাকে সেই মানুষটা ছবি তোলে। তো একটা কথা আছে, ডিভাইস ইউর নট ফ্যাক্ট, ইউর ব্রেন ইজ ফ্যাক্ট। তো আপনার ব্রেন খাটাবেন এবং ছবি তুলবেন। তো ব্রেন যদি না খাটাইতে পারেন তাহলে ছবি আসলে পাবেন না। তো ডিভাইস যদি চিন্তা করেন তাহলে আপনি ফটোগ্রাফি আসলে শুরু করতে পারবেন না। তো সেজন্য যারা হচ্ছে মোবাইল দিয়ে যাদের মোবাইল দিয়ে ফটোগ্রাফি করেন তারা অনেক ভালো ভালো ছবি তুলতে পারবেন। তারা প্রচুর পরিমাণের ছবি দেখেন, ইউটিউবে ছবি দেখেন, তারপরে গুগল করেন, তারপরে বিভিন্ন হচ্ছে ওয়েবসাইট সার্চ করেন, দেখবেন যে মোবাইল ফটোগ্রাফিতে কত অসাধারণ ছবি আছে, বিশ্ব সেরা ছবি আছে। ঠিক আছে, তারা যারা মোবাইল নিয়ে ভাবেন তারা আসলে দেখতে পারেন ছবিগুলো। আরেকটা প্রশ্ন এসেছে, মোবাইল দিয়ে ছবি তুলে কোন অ্যাপ দিয়ে পোস্ট প্রসেসিং করলে ভালো হয়, মানে রেজুলেশন ঠিক থাকে? পোস্ট প্রসেসিং বলতে মানে ফেসবুকের পোস্ট প্রসেসিং বোঝাচ্ছে না, আমি বুঝছি। তো যারা হচ্ছে মোবাইল দিয়ে ছবি তোলেন তারা কখনো এইচডিআর দিবেন না, এইচডিআর মোডে ছবি তুলবে না, কারণ এইচডিআর মোডে ছবি তুললে ছবিটা আসলে নষ্ট হয়। তো আপনারা সবসময় হচ্ছে মোবাইল ক্যামেরার অনেক অপশন আছে, যেমন হচ্ছে প্রো মোড আছে, তারপরে হচ্ছে কারোর এক্সপার্ট মোড আছে, আর কারোর হচ্ছে প্রফেশনাল মোড আছে। তো এই মোড গুলো ব্যবহার করে আপনারা ছবি তুলতে পারেন। তো ছবি তোলার পরে আপনারা জেনারেলি ছবি তুলবেন, ছবি তোলার পরে আপনার হচ্ছে এখন অনেক ভালো ভালো অ্যাপস আছে সেগুলো ইউজ করবেন। আপনার স্ন্যাপশিট ইউজ করতে পারেন। স্ন্যাপশিট দিয়ে ইউজ করলে আপনার ছবিগুলোর কোয়ালিটি বাড়বে, অনেক সুন্দর হবে, কারণ এইটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি। স্ন্যাপশিট হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, এখানে আপনার অপশনগুলো সব হাতের কাছেই থাকে। তো আপনারা স্ন্যাপশিট দিয়ে এডিট করতে পারেন, কারণ এখানে স্যাচুরেশন পয়েন্ট সব আলাদা আলাদা দেওয়া আছে।
তারপরে আপনারা ব্যবহার করতে পারেন লাইট ব্যবহার করতে পারেন, ফোনের লাইট, তারপরে হচ্ছে ফোনে ফটোশপ আছে, তারপরে হচ্ছে ইউএস এসকো আছে, তারপরে হচ্ছে পিক্স আর্ট আছে। তো এইগুলি আপনারা বলবো না যে আপনারা তিনটা ব্যবহার করেন, সেটা হচ্ছে লাইটরুম ব্যবহার করেন, ফটোশপ ব্যবহার করেন, আর হচ্ছে স্ন্যাপশিট ব্যবহার করেন। তো এই তিনটা দিয়ে যদি ম্যাচিং করে এডিট করেন তাহলে আপনার ছবিটা হচ্ছে অনেক কোয়ালিফাইড হবে এবং কালার ডিসপ্লে ভালো থাকবে, সুন্দর থাকবে আর কি। আশা করি চিত্র স্যারের কাছে চিত্র স্যারের কাছে কয়েকটা প্রশ্ন দিচ্ছি। নিজেকে কর্পোরেট জগতের জন্য কি করে প্রস্তুত করবে? না, আমি আসলে কর্পোরেট জগতের নিজেও এখনো নিজেও ঢুকতেছি আর কি, এখনো একেবারে কিছু হয়ে যায় নাই। তবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আসলে শেখার বিকল্প নাই, শিখতে হবে। কর্পোরেট জগতে যেতে গেলে আসলে কিছু ব্যাপার সবচেয়ে বড় যেটা জানা দরকার সেটা হচ্ছে যে আমি আসলে আমাকে কি কাজ করতে হবে, আমি কোন সেক্টরে যেতে চাচ্ছি বা যেটা যদি শুধু খুব সহজ ভাষায় যদি কয়েকটা জিনিসের কথা বলবো, যে আমার কমিউনিকেশন লেভেল, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ব্যাপার। সেক্ষেত্রে যদি মনে করি যে ইংলিশ ভালো জানা, কারণ আমাকে কমিউনিকেশন লেভেলে এখন মেইল একটা কমন জিনিস, আমাকে ইমেল করতে হবে, লিখতে হবে এবং বুঝতে হবে। সো এই যে ব্যাপারটা, সো এটা আমাকে আমার জানা খুবই প্রয়োজন, আমার কমিউনিকেশন স্কিলটা ভালো হওয়া দরকার। আর সেকেন্ড যদি বলি বা মাইক্রোসফট অফিসও যদি একটু ভেঙে বলি, এখন আমরা মোস্টলি অত ওয়ার্ড বা এক্সেল পিপিটির কথা বলবো। যদি আমার কাজের সেটা আমার ডিপেন্ড করে যে আসলে আমি কোন লেভেলে কাজ করছি, তবে সেক্ষেত্রে এক্সেল মোস্ট ইম্পর্টেন্ট, এক্সেলটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় রাখে। আর সবচাইতে আরে যে কিছু থাকে যে নিজের কিছু পার্সোনাল স্কিল দরকার হয়, নিজেকে কিছু কিছু ছোট ছোট জায়গায় আসলে ডেভেলপ করতে হয়। সেটা হতে পারে যদি আমি মনে করি যে আমি আসলে আমার নিজের পার্সোনাল কোয়ালিটি গুলোকে কিভাবে ডেভেলপ করছি, সেটা আমার আউটলুক হতে পারে, আমার বিহেভিয়ার হতে পারে, আমার আমার প্রত্যেকটা কি বলবো, আমার প্রত্যেকটা অ্যাটিটিউড যেন চেঞ্জ হয়। যদি আমি খুব সহজভাবে যদি এভাবে আপনার এক্সাম্পলটা এভাবে দিই, আমরা আসলে অনেকে আমার কাছের মানুষকে সম্বোধন কিভাবে করি আমরা কিন্তু জানি না। যদি আরেকটু যদি এভাবে বলি, আমরা অনেক মানুষের মধ্যে একটা অ্যাটিটিউড দেখি যে একটু নিজের থেকে একটু নিচু হলে তাকে তুই করে সম্বোধন করা, হতে পারে সেটা একটা রিক্সাওয়ালা হোক বা একটা জিনিস হচ্ছে, বাট অ্যাজ এ হিউম্যান বিং অর অ্যাজ এ ম্যান আপনি কখনো কোনো মানুষকে, অপরিচিত মানুষকে তুই বলতে পারেন না। সো এটা কিন্তু আপনার লাইফের বড় একটা লার্নিং। সো নিজেকে আসলে ওইভাবে তৈরি করা, এটাও আসলে আপনার লাইফের বিশাল একটা ব্যাপার। সো এভাবে ছোটখাটো অনেক ব্যাপার থাকে যেটা আপনার পার্সোনাল স্কিল, যেটা আপনার আউটলুককে অনেক ভাবে চেঞ্জ করে। আমরা সেটা আপনার পার্সোনাল স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে, লিডারশিপ স্কিল হতে পারে। লিডারশিপ স্কিল যদি বলি, এটা বড় একটা ব্যাপার। লিডারশিপ স্কিলটা, শব্দটা লিডার বলতে আমরা যে পলিটিক্যাল লিডার বলি তা না, লিডার বলতে আসলে এটা ইটস এ বিগ ওয়ার্ড, এটা আসলে এটার কোনো জানার শেষ নাই, পড়ার শেষ নাই। সো আসলে আমরা নেট ঘাটলেই যদি লিডারশিপ দিয়ে সার্চ দেই অনেক কিছু পাবো থাকে। সেক্ষেত্রে যদি আরেকটা ছোট্ট করে একটা জিনিস বলি, এই জিনিসটা আমি মনে করি যে আমাদের প্রত্যেকটা কাজের জন্য প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশন, এটা খুব বড় একটা ব্যাপার আমাদের অ্যাজ এ প্রফেশনাল লাইফ না, পার্সোনাল লাইফের জন্য প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশন বিশাল একটা ব্যাপার। যদি আমি এক্সাম্পলটা শিমুল ভাইয়ার জন্য দেই, উনি অ্যাজ এ ফটোগ্রাফি, ওনাকে কিন্তু আগে খুব বড় প্ল্যান করতে হয় যে আমি কোথায় গিয়ে ছবি তুলবো, ইটস এ প্ল্যান। ওনাকে প্ল্যান করতে হয় আমি কোথায় যাব, জায়গাটা কতটুকু সুন্দর কিনা, আমি আমার জন্য কোনো ফ্রেম পাবো কিনা, সেটা ওনাকে প্ল্যান করতে হয়। সেটা যাওয়ার জন্য ওনাকে যথেষ্ট রিসোর্স কালেক্ট করতে হয়, ডেট ফিক্স করতে হয়, সেটার জন্য ওনার যাতায়াত খরচ অ্যাড করতে হবে, ওনার কস্টিং অ্যাড করতে হবে। তারপরে গিয়ে আসলে একটা কাজ এক্সিকিউট হয়, তারপরে আমরা দেখতে পাই। সো প্ল্যানিং এন্ড এক্সিকিউশন জিনিসটা হচ্ছে এমন যে আপনি যখন আপনার লাইফের প্রত্যেকটা জায়গায় একটা যে কোনো কিছু করার আগে প্ল্যান করবেন, প্ল্যান করে যখন সেটাকে এক্সিকিউটে যাবেন, এটা বিশাল একটা ব্যাপার। সো এরকম আসলে ছোটখাটো অনেকগুলো ব্যাপার আছে। আমার মনে হয় আমরা ইউটিউব
গুগল করলেই অনেকগুলো জিনিস জানতে পারবো, তবে সবচাইতে আমি বড় একটা জিনিস বুঝি যে পার্সোনাল ডেভেলপমেন্ট লাগবে। আপনার আপনার লাইফের মধ্যে অনেকগুলো চেঞ্জ আনতে হবে, যেটা আপনার আউটলুক এবং বিহেভিয়ারকে চেঞ্জ করবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এবার আমি তিনজনের কাছেই ছোট করে জানতে চাই কিভাবে আপনারা আচ্ছা, আমি একটা প্রশ্নের উত্তর দিয়ে দেই। একজন একটা প্রশ্ন করছে যে মোবাইল কেনার ক্ষেত্রে কোন কোন জিনিসকে প্রাধান্য দেওয়া দরকার। আচ্ছা, ঠিক আছে, এটা একটু শেষ করে দেই। আসলে মোবাইল কেনার ক্ষেত্রে সবচাইতে যদি বলি, সবচাইতে আপনার বাজেট হচ্ছে বড় একটা ফ্যাক্ট। আপনি আসলে কত বাজেটের মোবাইল কিনবেন। বাজেটের পরে যদি আসে যে আপনার পারপাস, আপনি মোবাইলটা কোন উদ্দেশ্যে ব্যবহার করবেন। কারণ যদি আপনার বাজেটটা খুব হাই হয়, যদি মনে করি যে 20,000 প্লাস, তাহলে দেখা যাচ্ছে যে আপনি সবকিছু মিলিয়ে একটা ভালো ফোন আমরা নিতে পারি। কিন্তু আপনার বাজেট যদি উইদিন 10,000 হয়, তাহলে দেখা যাচ্ছে যে আপনি একটা মোবাইলে দেখা যাচ্ছে যে সবগুলো ফিচার ভালো পাবেন না। দেখা যাচ্ছে হয়তো কোনো মোবাইলে হয়তো র্যামটা ভালো থাকবে, কোনো মোবাইলে হয়তো আপনার ক্যামেরাটা ভালো থাকবে, কোনোটাতে রম বেশি থাকবে, বা কোনোটাতে ব্যাটারি বেশি থাকবে। সো ইট ডিপেন্ডস যে আপনি আসলে মোবাইলটা কেন ইউজ করতে চাচ্ছেন, সো এবং আপনার পারপাসটা কি, এবং আপনাকে ফিচার গুলাকে কম্পেয়ার করতে হবে যে আমি আসলে কোনটা চাচ্ছি। যেমন আপনার শখ হচ্ছে ছবি তোলা, তাহলে আপনাকে প্রাধান্য দিতে হবে যে আপনার ছবির কোনটা ক্যামেরা ভালো। আপনার শখ হচ্ছে আপনি গেম খেলবেন, সো আপনার গেমস খেলার জন্য আপনাকে দেখতে হবে যে কোন সেটের র্যাম রম ভালো, আপনাকে র্যাম রম এর প্রতি প্রাধান্য দিতে হবে। অথবা আপনার হতে পারে আপনি খুবই লং টাইম ফোনে কথা বলেন, আপনার ব্যাটারির চার্জটা খুবই ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে আপনার হয়তো ক্যামেরা ডাজেন্ট ম্যাটার, সেক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে যে ব্যাটারির কোনটার অ্যাম্পিয়ার সবচাইতে বেশি। এটা হচ্ছে বড় ফ্যাক্ট। আর আরেকটা, এটার সাথে আরেকটা সবচাইতে বড় একটা জিনিস অ্যাড করি, যেটা আমরা হয়তো মোবাইলের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ বা বুঝি না, সেটা হচ্ছে আসলে টেকনোলজি বুঝতে হবে। কারণ টেকনোলজি কিন্তু দিনের পর দিন কিন্তু এগিয়ে যাচ্ছে, খুব দ্রুত করে এগিয়ে যাচ্ছে। আমরা যখন যাচ্ছি আমরা আসলে কি করতে চাচ্ছি, যদি ব্যাপারটা এভাবে বলি, অ্যান্ড্রয়েড সিস্টেম কিন্তু আমার মনে হয় উইদিন 5 to 6 মাস পরেই কিন্তু নতুন ভার্সন আসে। যখনই অ্যান্ড্রয়েড ভার্সন নতুন আসে, তখন আসার সাথে সাথেই কি হয়, ওই অ্যাপস গুলো কিন্তু আপডেট হওয়া শুরু করে। এই যে একটা ব্যাপার কাজ করে, সো এটা ডে বাই ডে চেঞ্জ হচ্ছে। সো টেকনোলজি সম্পর্কে আমার খুব ভালো আইডিয়া থাকতে হবে যে যে কি করে যে মানে আপনি কোন জিনিসটা কিভাবে করতে চান। বা যদি এক্সাম্পলটা এভাবে বা শিমুল ভাইরা দেয়, যেমন আপনি ছবি তুলতেছেন, ছবি তোলার পর ছবিটা এডিট করবেন কি দিয়ে, এটা একটা বড় ব্যাপার। ছবিটা কিভাবে এডিট করে এটা জানতে হবে। বা আজকে আমরা খুব মোবাইলে লাইভ স্ট্রিম করছি, এটাও কিন্তু টেকনোলজি, আমাকে জানতে হবে। সো এরকম করে আসলে আমি যখন টেকনোলজি মোবাইলের ভেতরের জিনিসগুলো জানবো বা জানার চেষ্টা করব, এই ক্ষেত্রে আমার জন্য কাজ করা খুব সহজ। আর ছোট একটা ফানি এক্সাম্পল আছে, হয়তো ক্যারিয়ারের পরে বলবো না, সেটা হয়তো শেষ সময়। আচ্ছা, স্কিল বাড়ানোর ব্যাপারে আমি সবার কাছ থেকে একটু একটু করে জানতে চাই। স্কিল বাড়ানোর জন্য কি করতে হবে? এতক্ষণের মধ্যে কথার মধ্যে যদি চলে এসেছে, তারপরও একটু যদি বলেন। শিমুলকে দিয়ে শুরু করি। স্কিল বাড়ার প্রথম শর্ত হচ্ছে নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসতে হবে, নিজের কাজকে ভালোবাসতে হবে। আমি যে কাজ করব সেই কাজকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে। ধরেন আপনারা এখন আমার 3 জন সামনে আছেন, তো আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে 3 জনকে সময় দেওয়া, ঠিক আছে? তো এর বাহিরে আমার কোনো কাজটা যদি ভাবি, তাহলে এই কাজটা কিন্তু নগণ্য করা হচ্ছে। তো আমি যে কাজটা করতে যাব সেই কাজ নিয়ে আসলে স্টাডি করা। ধরেন আমি আজকে চেয়ারম্যান ঘাটে ছবি তুলতে গেলাম, তো ওই চেয়ারম্যান ঘাটে যাওয়ার আগে ভাবতে হবে সেইখানে আজকে সাবজেক্ট পাবো কি পাবো না, বা সেইখানে আকাশটা কেমন হবে, বা ওইখানে মানুষ পাবো কি পাবো না, ওইখানে বৃষ্টি হবে কি হবে না। তারপরে এই সব ব্যাপারগুলো ভাবতে হবে। তারপরে আমি ওখানে কি কি ছবি তুলবো, কেমন ছবি তুলবো, তার আগে স্টাডি করতে হবে গুগল করে। সেখানে
বিগততে কারা ছবি তুলছে এবং কেমন ছবি তুলছে। তো যখন এই ছবি স্টাডি করব তখন আমার ভিতরে চলে আসবে দক্ষতা, তো আমি এখানে এইভাবে ছবিটা তুললে তাদের চেয়ে ভালো হবে। তো আমরা যে জায়গায় যাব সেই জায়গায় যেন গিয়ে যারা বিগততে ছবি তুলছে তাদের চেয়ে যেন ভালো ছবি তুলতে পারি। তো সেইটা আমাদের আইডিয়া রাখতে হবে, সেইটা খুঁটিনাটি দেখতে হবে। তো যদি একটা কাজ এইভাবে নিজেকে যদি গোছাইতে পারি, বা হচ্ছে আমি আজকে একটা শিখলাম, আমি প্রচুর পরিমাণে স্টাডি করি, আমি খাতায় লিখে রাখি আজকে আমি স্ট্রিট ফটোগ্রাফি শিখছি, কালকে আমি নেচার ফটোগ্রাফি শিখবো, তারপরে হচ্ছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি শিখবো, তারপরে ডে বাই ডে আমি নিজেকে আপডেট করি, আপডেট করার চেষ্টা করি, তারপরে যুগের সাথে তাল মিলাতে হবে। তারপরে হচ্ছে মানুষ, সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে সম্মান করতে হবে। একজন মানুষকে কখনোই হচ্ছে অবজ্ঞা করলে চলবে না, যে যে ক্যাটাগরি মানুষ হোক না কেন। আপনার রিক্সে ওই যে প্রণব ভাই, শিপ্রু ভাই বলছে একটু আগে, তো মানুষকে সবচেয়ে প্রায়োরিটি দিতে হবে, কোনো মানুষকে আমরা আসলে ছোট করে দেখতে পারি না। তো এটা আরেকটা ফটোগ্রাফির হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ। ধরেন আপনি এক জায়গায় ছবি তুলতে গেলেন, সেখানে একজন মানুষের সাথে কথা কাটাকাটি করলেন, এই কথা কাটাকাটি করার অধিকার আপনার নাই। তো সেখানে গিয়ে তাদের সাথে ভালো ব্যবহার করা, সুন্দর ব্যবহার করা, তো এই সুন্দর ব্যবহারের মাধ্যমে আপনি সুন্দর ছবি পাবেন। সবসময় হচ্ছে নেগেটিভিটি দূর করা। আপনার ভিতরে যখন নেগেটিভিটি চলে আসবে তখন আপনি ভালো কোনো কাজে সম্পৃক্ততা করতে পারবেন না। সবসময় পজিটিভ হওয়া, একজন নেগেটিভ কথা বলছে সেই তাকে হচ্ছে সুন্দর করে বুঝান, আপনি কেন ছবি তুলতে আসছে এইগুলি বুঝান। তো এই যে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি দক্ষ হবে না কি, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা ঠিক আছে, এবং সাইদুর রহমান ভাইয়ের কাছে চলে যাই। আপনি যদি একটু বলেন স্কিল বাড়ানোর ব্যাপারে ফ্রিল্যান্সিং। সাইদুর রহমান ভাই মিউট হয়ে আছেন। আচ্ছা, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আগে কিন্তু আপনাকে সেক্টরটা সিলেক্ট করতে হবে, যেটা হচ্ছে আপনার যে সেক্টরটা আপনার ভালো লাগে। এখন সেক্ষেত্রে কিন্তু ফ্রিল্যান্সিং যদি আমি বলি, যেটা হচ্ছে বিশাল, এখানে অনেক কিছু আছে, যেটা হচ্ছে গ্রাফিক্স হতে পারে, ওয়েব ডিজাইন হতে পারে, ওয়েব ডেভেলপিং হতে পারে, তারপর আমি যদি বলি যে এসইও হতে পারে, ডিজিটাল মার্কেটিং হতে পারে। এখন হচ্ছে আপনারা যদি মনে করেন যে আঁকাই করতে ভালো লাগে, বা আপনার যদি ভালো কালার চয়েস আছে, সেক্ষেত্রে যদি আপনার মানে মোটামুটি বলা যায় যে এটা আপনার গ্রাফিক্সটা ভালো লাগে, সেক্ষেত্রে যদি আপনি ওইটা সিলেক্ট করবেন। এখন সিলেকশনের পরে কিন্তু আসবে আপনার কিন্তু স্কিল বাড়ানোর ক্ষেত্রে। স্কিল বাড়ানোর জন্য আমাদের কিন্তু যদি বলি যে এখানে হচ্ছে বিশাল সময় দিতে হবে। আপনি যে কোনো সেক্টরে যান, এক্সপিরিয়েন্স কিন্তু আপনাকে মানে এক্সপিরিয়েন্স পার্সন হতে হলে কিন্তু আপনাকে প্রচুর সময় দিতে হবে। এখন সময় দিবেন, সেক্ষেত্রে কিন্তু কাজ আপনাকে শিখতে হবে। শেখার জন্য আমি যদি আবারও বলি, যেটা হচ্ছে আপনাকে অবশ্যই কোনো অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, আমাদের কিন্তু এখন ইউটিউবে প্রচুর ভিডিও আছে, সেক্ষেত্রে আপনি ইউটিউবের হেল্প নিতে পারেন। ইউডেমির অনেকগুলো কোর্স আছে, আপনি ইউডেমির কোর্সও আপনি হেল্প নিতে পারেন। যদি বলি বাংলাদেশের বিভিন্ন অনলাইন লার্নিং প্ল্যাটফর্মও আছে লোকাল, সেগুলোর আপনি হেল্প নিতে পারেন। লোকাল ইনস্টিটিউট থাকলে সেক্ষেত্রে হেল্প নিতে পারেন। কোনো বড় ভাই থাকলে সে মানে সেই ক্ষেত্রে ওনাদের কাছ থেকে হেল্প নিয়ে আপনি আপনার স্কিলটা বাড়াতে পারেন। আপনাকে কিন্তু এই সেক্টরটা কিন্তু পুরোটা হচ্ছে আপনাকে শেখার উপরে। আপনি যত বেশি শিখবেন কিন্তু আপনার আর্নিংটাও কিন্তু তত বেশি হবে আর কি। আচ্ছা, সেক্ষেত্রে সাইদুর রহমান সাহেবের কাছে আরেকটা প্রশ্ন এসেছে, কিভাবে ফ্রিল্যান্সিং শুরুটা কিভাবে করবো, কোন সাইট বেশি অথেন্টিক আর কাজ পাওয়া সহজ? আচ্ছা, শুরুটা কিভাবে করবেন? আসলে শুরুটা করার জন্য খুব বেশি কিছু লাগে তাও কিন্তু না। আমি যদি বলি যে আমি একটু আগে বললাম যে ফ্রিল্যান্সিং করার জন্য আপনি শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ড পারেন, সাপোজ আপনি কোনো কাজে আপনি এক্সেলটা শিখলেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই জিনিসগুলো দিয়ে কিন্তু শুরু করতে পারেন। শুরু করার ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একটা কম্পিউটার থাকা লাগবে, অবশ্যই আপনার নেট কানেকশন থাকা লাগবে, তারপর হচ্ছে আপনার জন্য বেসিক মোটামুটি বলা গেল যে একবার মিনিমাম কমিউনিকেশন, যে ইংলিশ কমিউনিকেশন স্কিল থাকা লাগবে আর কি। আর শুরুর ক্ষেত্রে আমি আরো একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আসলে আমি যদি বলি যে ফ্রিল্যান্সিং সেক্টরটা আমি মানে সবাইকে সাজেস্ট করবো এই কারণে, আসলে ফ্রিল্যান্সিংটা হচ্ছে একটা ব্যাকআপ আমাদের লাইফের জন্য। সাপোজ ধরেন আমি যদি বলি শিপলুতে উনি জব করে, তো উনি সন্ধ্যাবেলায় আসলো, বা হচ্ছে ওনার জবটা যদি উনি সন্ধ্যাবেলায় আসলো, চাইলে উনি রাতের সময় চাইলে কিছু অর্ডার কমপ্লিট করে ফেলতে পারে, সেক্ষেত্রে কিন্তু ওনাকে সেটা এক্সট্রা ফ্যাসিলিটি দিবে। তো সেই হিসাবে কিন্তু আমি যদি বলি যে আপনার তো এই জিনিসটা শিখে থাকতে মানে শিখে রাখতে সমস্যা নেই। আপনি স্টুডেন্ট লাইফে কিন্তু আমরা অনেক সময় নষ্ট করি, যেটা হচ্ছে আমাদের আড্ডা দিতে বা অন্য সকল কাজে। তখন সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলে আমাদের লাইফের জন্য যদি
একটা ব্যাকআপ সোর্স রেডি রাখি, যেটা হচ্ছে কোনো একটা স্কিল আমরা অর্জন করে তখন সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের যখন আমরা জব করব বা হচ্ছে আমাদের অন্যান্য সেক্টরে চলে যাব, তখন সেই ক্ষেত্রে আল্লাহ না করে কখনো যদি আপনার জব থেকে আপনাকে ফায়ার করে দেয় বা হচ্ছে কোনো ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে বেকার হয়ে যান, তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটাকে আপনার একটা এক্সট্রা ফ্যাসিলিটি হিসেবে কিন্তু এটাকে ইউজ করতে পারেন। মানে হচ্ছে এটা আপনাকে সবসময় একটা এক্সট্রা ফ্যাসিলিটি দিবে আর কি। আর আমি যদি যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে শুরুটা কিভাবে করব, আপনার একটা ল্যাপটপ লাগবে, আপনাকে শেখার জন্য আপনার একটা শেখার প্ল্যাটফর্ম লাগবে, আর হচ্ছে আপনার এরপর হচ্ছে ইন্টারনেট কানেকশন থাকা লাগবে। এই জিনিসগুলো যখন আপনার থাকবে তখন কিন্তু আপনি শুরু করতে পারেন। আর একটা হচ্ছে কোন সাইট বেশি অথেন্টিক, আসলে হচ্ছে এখানে ফ্রিল্যান্সিং এর জন্য বিশাল সাইট আছে। আর সাইট গুলোকে আমরা যদি ভাগ করি, এখানে অনেকগুলো সাইট আছে। সাপোজ যদি আমরা একটু বলি, সেটা হচ্ছে বায়ার টু বায়ার। সাপোজ আমার একজন যে কোনো একজন কোনো ধরনের সার্ভিস লাগবে, ওর ধরুন ওনার নতুন বিজনেসের মার্কেটিং করা লাগবে, তখন সেক্ষেত্রে কিন্তু চাইলে উনি আমাকে অর্ডার দিবেন, উনি আমাকে সবগুলো মেসেজে সবকিছু বলে দিবেন, ওনার কথা মতো আমি করে দিব। হইতে পারে এটাও, অথবা হতে পারে যে যদি আমি গ্রাফিক্স এর কথাই বলি, গ্রাফিক্স সেক্টর গুলো একটু ভিন্ন ভিন্ন, আমি একটু সময় লাগবে হয়তো সবগুলো একটু বলি। যেটা হচ্ছে আমি যদি বলি যে শিমুল ভাই উনি ধরেন একটা ছবি তোলে, তখন সেক্ষেত্রে কিন্তু চাইলে উনার এই ছবিগুলো কিন্তু একটা অনেকগুলো স্টক মার্কেট আছে, আমরা যেগুলোকে বলে থাকি স্টক মার্কেট, উনি কিন্তু ওনার এই ছবিগুলাই কিন্তু স্টক মার্কেটে রাখতে পারে। সেক্ষেত্রে কিন্তু ওনাকে কোনো ধরনের কথা বলা লাগবে না, কোনো ধরনের কমিউনিকেশন করা লাগবে না, ওনার এই ছবিগুলো কিন্তু অটোমেটিক্যালি রিসেল হয়ে যাচ্ছে, বারবার সেল হচ্ছে আর কি, যদি কোনো ক্লায়েন্টের ভালো লাগে। তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু ইংলিশ কমিউনিকেশন ছাড়াও কিন্তু আপনি জাস্ট যদি গ্রাফিক্স এর কথা বলি বা হচ্ছে ফটোগ্রাফির কথা বলি, সেক্ষেত্রে হচ্ছে আপনি যে কোনো একটা রিসোর্স একবার রেডি করে আপনি একটা সাইটে রেখে দিলেন। আমি যদি বলি সেই টাইপের কিছু সাইট যদি বলি, আমি প্রথম আসবে শাটার স্টক, তারপর আসবে এখন সবচেয়ে পপুলার ফ্লিপিক, তারপর আসবে অ্যাডোবি স্টক, তারপর হচ্ছে ক্যান স্টক ফটো। এই টাইপের অনেকগুলো স্টক আছে যেগুলো হচ্ছে আপনি রিসোর্স গুলোকে জমা রেখে দিবেন, সেখান থেকে বারবার রিসেল হবে। তো এই টাইপের হচ্ছে একটা মার্কেট। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে আপনার সাথে বায়ারের সাথে আওয়ারলি কাজ হবে, যেটা হচ্ছে ধরুন ওনার কাজগুলো আপনি 1 ঘন্টা 2 ঘন্টা এভাবে থেকে করে দিচ্ছেন, এই জিনিসগুলো আর কি। আর একটা হচ্ছে ডিরেক্ট কন্ট্রাক্ট। সাপোজ কোন একটা বায়ারের তার হচ্ছে ওয়েবসাইটে 1000 ভিজিটর আসা লাগবে, তো এই টাইপের কন্ট্রাকচুয়াল কাজ হতে পারে আর কি। তো অথেন্টিক সাইট যদি আমি বলি, সেক্ষেত্রে হচ্ছে বিভিন্ন সাইট বিভিন্ন রকম। আমি যদি বলি যে বায়ার টু বায়ার আপনি করবেন, কনভারসেশনের মাধ্যমে কাজ নেবেন, সেক্ষেত্রে আছে সবচেয়ে, আমি যদি বলি নতুনদের জন্য সবচেয়ে ভালো হবে ফাইবার। এছাড়াও কিন্তু পিপল পার আওয়ার আছে, আর হচ্ছে মোটামুটি এগুলো সবচেয়ে পপুলার আর কি, যেগুলো হচ্ছে ফাইবার মোটামুটি অথেন্টিক এবং নতুনদের জন্য অনেক বেশি ভালো আর কি। আর যদি মনে করেন যে আপনি ফটো সেল করবেন, হচ্ছে রিসোর্স সেল করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেকগুলো সাইট আছে। আমি যদি বলি সবচেয়ে পপুলার হচ্ছে ফ্রি, তারপর হচ্ছে একটা শাটার স্টক, তারপর হচ্ছে অ্যাডোবি স্টক, আই স্টক, এই টাইপের জিনিসগুলো আর কি। তারপর হচ্ছে আর এরপর হচ্ছে আপওয়ার্ক হচ্ছে এখন পর্যন্ত সারা বিশ্বের মধ্যে বলা যায় যে এক নাম্বার ফ্রিল্যান্সিং সাইট। সেখানে কিন্তু অনেক বেশি আপনাকে এখন হয়তো ওরা বাংলাদেশের কাউকে আইডি দিচ্ছে না, বাট এটা অনেক বেশি অথেন্টিক আর কি। তবে হ্যাঁ, নতুনদের জন্য এখানে কাজ পাওয়াটা অনেক বেশি একটু কঠিন, অনেক বেশি কঠিন আর কি। তো আমি যদি বলি যে নতুনদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে fiverr.com। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এবারে শিমুলের কাছে কয়েকটা প্রশ্ন এসেছে। শিমুল কি আছে না জানি? শিমুল, শিমুল আর শিপ্লদা দুজনেরই সম্ভবত পাওয়ার চলে গেছে, একটা হচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা আমাদের আমি লাইনে আছি, বাট মানে আলো দেখা যাচ্ছে না। আচ্ছা, পাওয়ার প্রবলেম। হ্যাঁ, পাওয়ার প্রবলেম। শিমুলেরও সম্ভবত পাওয়ার কাট হয়ে গেছে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা আমাদের প্রোগ্রামের মোটামুটি শেষের দিকে চলে এসেছি। সেক্ষেত্রে কয়েকটা প্রশ্ন ছিল শিমুলের কাছে। হ্যাঁ, শিমুল এসেছে। শিমুল, কয়েকটা প্রশ্ন ছিল তোমার কাছে। ক্যামেরা যদি কিনতে চাই, কি ক্যামেরা কেনা উচিত যারা একেবারে নতুন? আমার হচ্ছে কারেন্ট চলে গেছে, শুনতে পাচ্ছ? আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন কি আমি কি লাইনে আছি? হ্যাঁ, লাইনে আছে, তোমাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, শিওর। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন হচ্ছে কি, যারা একেবারে ক্যামেরা নতুন কিনতে চান। হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে। ভ্রমণ ফটোগ্রাফি নিয়ে একটু সাজেশন দেন, কিভাবে নেচারটা ফুটিয়ে তোলা যায়। একসাথে প্রশ্নগুলো একসাথে করে ফেলুন।
একটা হচ্ছে নতুন ক্যামেরা, যারা নতুন তারা কিভাবে কি ধরনের ক্যামেরা কিনবে সে ব্যাপারে একটু টিপস দরকার। আর ভ্রমণ ফটোগ্রাফি, ট্রাভেলিং ফটোশুট, আর কিভাবে নেচারটা ফুটিয়ে তোলা যায়। শিমুল, হ্যালো শিমুল, কি শুনতে পাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, শিমুল কোনো কারণে আবার ডিসকানেক্ট হয়ে গেছে সম্ভবত, বা কিছু একটা। সেক্ষেত্রে আমরা শিপ্রু স্যারের কাছে চলে যাই। শিপ্রু স্যারের কাছে আমার শেষ জানার বিষয় হচ্ছে গিয়ে আরডিএন সব নিয়ে মতামত, উপদেশ ও অভিযোগ একটু করে বলেন যদি। শিপ্রু স্যার। হ্যাঁ, বুঝতে পারছি আপনার আসলে আরডিএন পাওয়ার চলে নিয়ে গেছে। যদি বলতে হয়, পাওয়ার চলে গেছে না? হ্যাঁ সরি, আসলে ভিডিও আচ্ছা, দেখা যাচ্ছে না, it's okay, no পাওয়া problem. চলে গেছে, রাইট। আরডিএন নিয়ে যদি বলা, আসলে শুরুর দিক থেকে আরডিএন এর সাথে জড়িত ছিলাম। হ্যাঁ, আমার মনে হয় যখন আমরা আরডিএন শুরু করি, মানে যদি বলা হয় যে আমরাই প্রথম শুরু করি আর কি। হ্যাঁ, শুরু করা তো শিপ্রু স্যারের এই পরিচয়টা ততটা দেয়া হয় নাই। উনি একজন, উনি একসময় নোয়াখালীর অ্যাডমিন, আরডিএন এর অ্যাডমিন ছিলেন, দীর্ঘদিন অ্যাডমিন ছিলেন। ওনার ব্যক্তিগত কারণে উনি কিছুদিন আগে অ্যাডমিনশিপটা ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। উনি কোনোভাবে কভার করতে পারছেন না সবকিছু মিলিয়ে, এই জন্য ওনাকে উনি ছেড়ে দিয়েছেন। কিন্তু এখনো আমাদের সাথেই আছেন, ওনার দিক থেকে অবশ্যই আমাদের সাথে আছেন সবসময়। হ্যাঁ, না, হ্যাঁ শিপ্রু স্যার। অবশ্যই। আসলে, যেটা হচ্ছে আরডিএন অবশ্যই ভালো কিছু করছে, বাট হয়তো আমরা প্রথম গ্রুপটা হারাই যাওয়ার ফলে হয়তো আমরা এখন হয়তো বুঝতে পারছি না যে গ্রুপটা আসলে কত বড় ছিল বা কতটুকু ভালোবাসার জায়গা ছিল। যদি মানে আমার জায়গা থেকে যদি আমরা শুরুর দিকে যে মোটিভ গুলো নিয়ে কাজ করছি, আমাদের আসলে মেইন টার্গেট ছিল এই যে নোয়াখালী নিয়ে কিছু কাজ করা, হুম, নোয়াখালীকে ডেভেলপ করা, নোয়াখালীর মানুষ নিয়ে কাজ করা। এবং আরডিএন তাই করে, আরডিএন তাই করে এবং করে আসতেছে। আমাদের প্রত্যেক বৎসর আমার থাকাকালীন আমরা গত রোজাতেও আমরা খুব বড় করে একটা প্রোগ্রাম করছিলাম। রোজায় ছিল, শীতকালে ছিল, ছিল মানুষদের জন্য কিছু করা, হ্যাঁ, চিকিৎসার জন্য। এবং সবচাইতে বা যেটা ভালো লাগা এবং ভালোবাসার জায়গা বলবো যে আরডিএন আসলে একটা ফ্যামিলি। আমি হয়তো এটা এভাবে বলবো যে হয়তো আমাদের ফার্স্ট টাইম যখন গ্রুপটা হয়েছিল, গ্রুপে প্রায় নিয়ার অ্যাবাউট 1.5 লাখ মানুষ ছিল। কিন্তু আসলে 1,80,000 আমরা মেম্বার হয়তো সহ গ্রুপটা ভ্যানিশ হয়েছে। এক ভ্যানিশ লাখ হয়ে আশি গেছিল হাজার তো তখন। আসলে। হ্যাঁ, রাইট। সো আসলে আমরা যখন আমার মনে হয় আমি যখন লিভ করার আগ পর্যন্ত যতদিন আমি আসলে কানেক্টেড ছিলাম, ততক্ষণ তোমার 1 লাখ সামথিং ছিল, 1 লাখ 1,20,000 বা সামথিং। সো আসলে ব্যাপারটা ছিল আমরা আসলে হয়তো 1,20,000 মানুষকে একসাথ করতে পারি নাই। আমার মনে হয় যে আমরা 500 থেকে 1,000 মানুষকে আহ এটা বুঝাইতে বা সার্থক হয়েছি যে আরডিএন আসলে, এবং এটা একটা ফ্যামিলি। এটা একটা বিরাট ব্যাপার ছিল, যেটা হচ্ছে যারা আসলে আমাদের মনে হয় যে প্রত্যেকটা পদক্ষেপেই আমাদের সব সময় সাথে ছিল। যেটা, এবং তারা আমার কাছে মনে হতো যে আমাদের বিভিন্ন প্রজেক্ট বা বিভিন্ন যখন আমরা যখন কোনো প্রজেক্ট হাতে নিতাম, আমাদের চাইতো তারা খুবই এক্সাইটেড ছিল যে আসলে প্রজেক্টটা কি হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে তাদের আসলে মানে ভার্চুয়াল লাইফে, ভার্চুয়ালি যেটা হয় যে ট্রাস্ট লেভেলটা বিশাল একটা ফ্যাক্ট, আহ, বিশাল একটা ফ্যাক্ট কাজ করে। এবং আমার এখনো মনে আছে যে আমরা যখন বিভিন্ন চিকিৎসা খাতে যখন বা কিছু টাকা যখন আমরা ফান্ড কালেক্ট করতাম, মাঝে মাঝে কিছু ফ্যাক্ট কল পাওয়া যেত যে হ্যাঁ, ইউ ইউ আর হুম, ফ্রড, ইউ আর এই, ইউ আর সেই, হ্যাঁ, হ্যাঁ, এরকম অনেকগুলা সাহায্য, হোয়াট এভার, বাট এরকম কিছু ফ্রড কল পাওয়া যেত। কিন্তু বাট কিছু মানুষ ছিল, এবং আমার মনে হয় এখনো আছে, এখনো যারা আছে, যারা আসলে আরডিএন এর জন্য ওতপ্রোত ভাবে জড়িত, তারা আরডিএন এর ফ্যামিলি। হ্যাঁ, তাদেরকে ঠিক। সব সময় আরডিএন এ পাওয়া যায়। আর
যেটা হচ্ছে, আর এটা হচ্ছে আরডিএন সম্পর্কে আমার এটা। আর উপদেশ বলবো না, রিকোয়েস্ট। রিকোয়েস্ট হচ্ছে যে আসলে আমরা আরডিএন যে মোটিভ নিয়ে শুরু করছিলাম, আমি হয়তো এখন এত অ্যাডমিন প্যানেলে নাই, বাট অ্যাজ এ আরডিএন এর সাথেই আছি, সব সময় আছি, সবার সাথে আছি। একটাই রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে আহ, এমন কিছু অ্যাটেম্পট, এমন কিছু কাজ করতে হবে যেগুলো আসলে পার্মানেন্ট। যেটা আমার হচ্ছে যে আরডিএনটা আসলে অনেকদিন রান করছে, অনেকদিন রান করার পরে এখন হচ্ছে যে এখন কিছু পার্মানেন্ট প্রজেক্ট দরকার। যদি এভাবে যদি বলি, যে আরডিএন একটা লাইব্রেরি ক্রিয়েট করতে পারে, যেটা যেটা সবার জন্য একটা অ্যাজ এ অ্যাসেট হিসাবে কাজ করবে। বা একটা এমন একটা ফান্ড, আরডিএনটা বিশাল একটা সংস্থা হয়ে থাকবে এবং বিশাল বড় একটা ফ্যাক্ট হয়ে কাজ করবে, যে এটা সবার কাছে বলবে যে না, আরডিএন ছিল এবং আরডিএন আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। শিমুলের কাছে একটা প্রশ্ন ছিল, শিমুল যদি ছোট করে যদি একটু উত্তরটা দিতা। হ্যাঁ, শিওর শিওর। আচ্ছা, আমি একটু সবার কাছ থেকে বলে নেই, আমার একটু অফিস, আমি একটু লিভ করতেছি। সবাই ভালো থাকেন, আমার একটা অফিসিয়াল কল আসতেছে। ঠিক আছে, সবার সাথে সবাই ভালো থাকেন, কথা হবে। আচ্ছা, হ্যাঁ, আমার হচ্ছে চলে যাওয়ার কারণে আসলে আমি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। যারা হচ্ছে ট্রাভেল ফটোগ্রাফি করেন তাদের জন্য আমার সর্বপ্রথম হচ্ছে ইয়া থাকবে, সাজেশন থাকবে, যে জায়গায় যাবেন সেই জায়গা আগে গুগলে সার্চ করবেন, সেইখানে কেমন ধরনের ছবি বিগত ফটোগ্রাফাররা তুলেছে, বা সেইখানে কি 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 ধরনের হচ্ছে কম্পোজিশন আছে বা সাবজেক্ট আছে বা অবজেক্ট আছে, এগুলো অবশ্যই আপনার গুগল থেকে বা ইউটিউব থেকে আপনি সার্চ দিয়ে দেখে যাবেন। তারপরে গিয়ে সেখানে হচ্ছে আপনি কেমন ধরনের ছবি তুলতে চান, কি ছবি তুলতে চান, সেখানে নৌকার ছবি তুলবেন না সেইখানে জীবন জীবিকার ছবি তুলবেন, বা হচ্ছে সেই পরিবেশের ছবি তুলবেন। অবশ্যই আমার কথা হবে যে সেখানে গেলেই সেইখানের যে ইনভায়রনমেন্ট, সেই ইনভায়রনমেন্টকে ফুটায় তোলার জন্য আপনাকে আগে থেকে স্টাডি করতে হবে সেই জায়গা সম্পর্কে। তো সেই জায়গা সম্পর্কে যদি আপনি স্টাডি করে যান, তাহলে সেইখানে আপনি বেটার ছবি পাবেন। সেই জন্য হচ্ছে ট্রাভেল ফটোগ্রাফি করার আগে সেখানে হচ্ছে খোঁজ খবর নিতে হবে, সেখানে কি আছে কি নাই, কি কি সমস্যা থাকতে পারে, কি কি সমস্যা নাই, সেইগুলো অবশ্যই আপনাকে মানে আগে থেকে হচ্ছে নোট করে নিয়ে যেতে হবে। যদি নোট করে নিয়ে যান তাহলে সেখানে আপনি বেটার ছবি বের করতে পারবেন। আর যারা হচ্ছে ক্যামেরা কিনতে চাচ্ছিলেন, আর একটা প্রশ্ন দিয়ে দিই, যারা প্রথমে ক্যামেরা কিনতে যাচ্ছিলেন তাদের বাজেটটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। তো আপনার যদি 40,000 বাজেট থাকে, 30,000 বাজেট থাকে, 50,000 বাজেট থাকে, 60,000 বাজেট থাকে, 1 লাখ বাজেট থাকে, সেখানে আপনাকে অবশ্যই হচ্ছে খেয়াল করতে হবে আপনার একটা বাজেটের মধ্যে সেই লেভেলের একটা ভালো ক্যামেরা। কারণ আমাদের পৃথিবীতে তো অসংখ্য ক্যামেরা আছে, অসংখ্য দামের একই একই দামের সেম লেভেলের ক্যামেরা আছে। তো আপনি কি ধরনের মানে টাকার বাজেটটা আগে ইম্পর্টেন্ট। তারপরে আপনি যদি নেচার ছবি তুলতে চান তাহলে একটা হচ্ছে ইয়ার কিট লেন্স হলেই হবে। আর আপনি যদি হচ্ছে ব্যাকগ্রাউন্ড বোকে চান বা ব্লার চান, সেখানে আপনার প্রাইম লেন্স লাগবে। তারপরে এরকম ভাবে আপনাকে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, নিজেকে বুঝতে হবে আপনি কি ধরনের ছবি চাচ্ছেন, কেমন ধরনের ছবি চাচ্ছেন, তার উপর বেসিস করে আপনাকে ক্যামেরা কিনতে হবে। যদি আপনি রাস্তার ছবি তোলেন, রাতের ছবি তোলেন, তাহলে অবশ্যই আপনাকে একটা নর্মাল লেন্স হলেই হবে। কিন্তু যদি আপনি মানুষের ছবি তোলেন, ব্যাকগ্রাউন্ড যদি ঘোলা চান, তাহলে অবশ্যই আপনাকে একটা প্রাইম লেন্স কিনতে হবে। প্রাইম লেন্স কিনলে একটু দাম বেশি পড়ে। তো এই জন্যই আর কি যারা ক্যামেরা কিনবেন তারা বাজেট রেখে এবং কি ধরনের ছবি তুলবেন সেটা আন্ডারস্ট্যান্ডিং করে তারপরে আপনাদের ক্যামেরা কেনা উচিত। আর যদি যারা ক্যামেরা কিনতে চান তাদের যদি কোনো সহযোগিতা লাগে অবশ্যই আমাকে নক করবেন, আমি উত্তর দিয়ে দেবো, এবং কোথায় থেকে কিনলে ভালো হবে সেটাও আমি বলে দিব। তো এইভাবে বলা যায় না আপনি কোন ধরনের ক্যামেরা কিনলে ভালো হয়। তো আপনি কি চাচ্ছেন তার উপর বেসিস করে আপনাকে আগে হচ্ছে আইডেন্টিফাই করতে হবে আপনি কি ধরনের ছবি চাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, আশা করি ধন্যবাদ। পেয়েছেন। হ্যাঁ, ধন্যবাদ। সাইফুর রহমানের কাছে জানতে চাচ্ছি আরডিএন সম্পর্কে যদি কিছু বলেন। আবার সাইফুর রহমান সাহেব মিউট আছেন, আনমিউট করেন ভাই। আচ্ছা, সরি, আমি একটু ভুলে যাচ্ছি। আমার বাসা কিন্তু নোয়াখালীতে আর কি।
হ্যাঁ হ্যাঁ আচ্ছা। হ্যাঁ আমার বাসা নোয়াখালীতে, সেই হিসাবে আরডিএন এর কথা কি বলবো, এত বড় একটা প্ল্যাটফর্ম নোয়াখালীতে আসলে সকল ধরনের মানুষকে কোলাবোরেশন করার জন্য অবশ্যই আরডিএন কে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। আর এখানে পরামর্শের ক্ষেত্রে আমি আসলে যদি বলি স্পেসিফিক করে, যেটা হচ্ছে আমাদের নোয়াখালীতে অনেকগুলো জিনিস যেগুলো আসলে অবহেলিত পড়ে আছে দীর্ঘদিন থেকেই। যদি বলি যে আমাদের টাউন হলটা, আমাদের পাবলিক লাইব্রেরি, আমাদের চৌমুহনী চৌরাস্তার যে হচ্ছে এখানে চত্বর গুলা, এগুলো আসলে বিভিন্ন ধরনের সময় অনেক ধরনের পোস্টার টোস্টার দিয়ে অনেক অকার সিচুয়েশন পড়ে থাকে আর কি। তো সেই ক্ষেত্রে বলবো যে আরডিএন যেহেতু একটা অনেক বড় কমিউনিকেশন নোয়াখালীর, সেই হিসেবে হয়তো, হ্যাঁ সেই হিসেবে হয়তো আমরা এই জিনিসগুলো আমরা সকলকে সাথে নিয়ে কিন্তু সামনের দিন থেকে আমরা এই জিনিসগুলোর জন্য কাজে নামতে পারি। হয়তো মেয়র সাহেবের সাথে আমরা দেখা করতে পারি, যেটা হচ্ছে আমাদের পাবলিক লাইব্রেরি বা আমাদের টাউন হলটা হয়তো এখনকার থেকে আরো অনেক বেটার ভাবে মানে আমরা আশা করতেই পারি। আর তো সেই হিসেবে আমি বলি যে সেই হিসেবে আমি বলতে পারি যেটা হচ্ছে আরডিএন অনেক ভালো একটা এখানে একটা স্পেস, যেটা হয়তো এই কাজগুলো শুরু করতে পারে। আমরা হয়তো আরডিএন এর সাথে থাকবো আগামী দিনে। আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ সময় আপনারা দিলেন আমাদেরকে। আমাদের প্রথম দিনের ঈদ আড্ডা অনেক চমৎকার একটা ব্যাপার হয়েছে, অনেক চমৎকার করে শেষ হয়েছে। আশা করছি সবার ভালো লেগেছে। সবাই যে ধরনের প্রশ্ন চেয়েছিলেন, যে ধরনের সাহায্য চেয়েছিলেন আমাদের কাছ থেকে, আশা করছি সে ধরনের সাহায্য আমরা করতে পেরেছি। তো সবাইকে ধন্যবাদ। যেহেতু আমাদের আজ থেকে ঈদ শুরু হয়ে গেছে, সেহেতু আবারও ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। কাল আমাদের ঠিক একই সময়ে কালকে আরেকটা আড্ডা হবে আমাদের ফেসবুকের নোয়াখালীর জনপ্রিয় কিছু ফেসবুক গ্রুপের অ্যাডমিনদেরকে নিয়ে। আশা করছি সেদিন তখন আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে জয়েন করবেন। সবাইকে আগামীকাল আবার দেখতে পাবো। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, ঈদ মুবারক।